নাজনীন সুমি, তোমাদের সবাইকে স্বাগত জানাই হৃদয়ে ৮৮ আয়োজিত অনুষ্ঠান করোনা পরিক্রমার তৃতীয় পর্বে। আজ আমাদের সাথে আছে ডাক্তার মোহাম্মদ শফিউল ইসলাম, সহকারী অধ্যাপক, রেসপিরেটরি মেডিসিন, ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজ অব দ্য চেস্ট অ্যান্ড হসপিটাল। শফিউল, তোমাকে স্বাগত জানাচ্ছি। অনেক ধন্যবাদ সুমি। ধন্যবাদ শফিউল। আর আমাদের সাথে আছে আমাদের সবার প্রিয় মুখ, আমাদের পরিচিত বন্ধু ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, সহযোগী অধ্যাপক, পরিপাকতন্ত্র, লিভার, প্যানক্রিয়াস ও মেডিসিন বিশেষজ্ঞ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা। জাকির, তোমাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সুমি, তোমাদের সবাইকে স্বাগতম। হৃদয়ে ৮৮ সকল বন্ধুদেরকে স্বাগতম। আমার তো খুব ভালো লাগছে যে আজকে আমাদের দুজন বন্ধুকে পেলাম। শফিউলের সাথে আগেও আমরা একটা অনুষ্ঠান করেছি আমি, আর জাকিরের সাথে তো আসলে অনেক মানে অনেক কথা, অনেক কাজ, অনেক কিছুই করা হয়। আর আমাদের বন্ধুদের মাঝে যথেষ্ট জনপ্রিয় জাকির। তো আজকে আমরা দুজন বন্ধুর কাছ থেকে করোনা নিয়ে অনেক কিছু জানবো, এবং বন্ধুরা তোমরা কিন্তু আমাদের সাথেই থেকো এবং তোমাদের প্রশ্নগুলো কিন্তু আমাদের কাছে করবে, আমরা সরাসরি উত্তরগুলো তোমাদেরকে জানিয়ে দিব। প্রথমে আমি যেতে চাচ্ছি জাকিরের কাছে, কারণ জাকির কিন্তু করোনা নিয়ে প্রথম থেকেই খুব আপডেট আছে। সারা বিশ্বে কোথায় কিরকম করোনা পরিস্থিতি, কিরকম অবস্থায় আছে, বা কি হতে যাচ্ছে, বাংলাদেশে কি অবস্থা, সবকিছু সম্পর্কে সে খুব আপডেটেড ছিল প্রথম থেকে এবং এখনো আছে। এবং এজন্য আমি প্রথমে জাকিরের কাছে জানতে চাই, জাকির, করোনা পরিস্থিতিতে বর্তমান বিশ্ব এবং বাংলাদেশ বিশ্বের অবস্থাটা, বাংলাদেশে আসলে অবস্থাটা কেমন, মানে এই করোনা পরিস্থিতিটা কেমন? হ্যাঁ, ধন্যবাদ সুমি তোমাকে। আমরা আসলে প্রায় ২ বছর যাবৎ এই করোনা পরিস্থিতিতে আছি। তবে তুমি বলছিলে ঠিকই যে আসলে শুরু থেকে আমি একটু চেষ্টা করছিলাম যে আপডেটেড থাকার জন্য। এই জন্য চেষ্টা করেছিলাম যে এক হচ্ছে নিজে আপডেটেড থাকা এবং বিভিন্ন মাধ্যমে এটা জানো, যেহেতু চিকিৎসক আমাদেরকে একটু আপডেট থাকাই ভালো। আর অষ্টআশির অনেকগুলো প্রোগ্রামে আমি করোনা নিয়ে, তুমিও ছিলে সেখানে, করেছি। তো যেটা হচ্ছে যে আসলে পরিস্থিতিটা এখন একটু ভালোর দিকেই আমি বলবো। এর কারণটা হচ্ছে যে আমরা প্রথম দিকে দেখেছিলাম যে প্রথমে চায়না ভেরিয়েন্টটা আসলো, তারপরে ইউকে ভেরিয়েন্ট আসলো, তারপরে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট আসলো, শেষ পর্যায়ে যেটা বলে ইন্ডিয়ান ভেরিয়েন্ট বলা হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট। তো সেটা হচ্ছে যে আসলো। এখন কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পরিস্থিতিটা বিভিন্ন রকম, তবে ওভারঅল কিন্তু একটু ইমপ্রুভ হয়েছে। বিশেষ করে আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, যেটা যে ইন্ডিয়ান ভেরিয়েন্ট যেখানে শুরু হয়েছিল, আমরা সবাই জানি যে গত যে এপ্রিল মে ম্যাসাকার হয়ে গিয়েছিল যে ইন্ডিয়াতে। তো সেটা ইন্ডিয়াতে পরিস্থিতি উন্নতি হওয়ার পরে আমাদের দেশে ঢুকলো। আমাদের দেশও যথেষ্ট একটা খারাপ অবস্থা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ স্বস্তির বিষয় হচ্ছে যে এই ডেল্টা ভেরিয়েন্ট কিন্তু ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শুরু হয়ে এদিক দিয়ে ঝড় বইয়ে দিয়ে কিন্তু এখন কিন্তু চলে গিয়েছেই বলা যায়। কারণ আজকেও দেখলাম যে ভারতে, সারা ভারতে যেখানে প্রায় ২০ লক্ষ টেস্ট হয় এভারেজে, সেখানে আজকে মাত্র ১৪,০০০ সেটা, এবং আমাদের দেশে ৩০০ সামথিং ছিল আজকে, এবং এটা ২%-এরও নিচে। তো আমাদের এই সাবকন্টিনেন্ট কিন্তু এখন যথেষ্ট ভালো অবস্থায় আছে। কিন্তু এই ডেল্টা ভেরিয়েন্টটা এখান থেকে যখন ইউরোপে এবং আমেরিকাতে গেল, সেখানে কিন্তু এটা যথেষ্ট একটা প্রকোপ ঘটিয়ে দিয়েছিল গত প্রায় ২ মাস। তবে সেটাও কিন্তু এখন একটু ইমপ্রুভমেন্টের দিকে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে এর মধ্যে আরেকটা স্বস্তির খবর হচ্ছে, আগে ১০-১৫ দিন পর পর দেখতাম যে নতুন একটা ভেরিয়েন্ট নাম দিয়ে আসতো, কিন্তু ডেল্টা বা ইন্ডিয়ান ভেরিয়েন্টের পরে কিন্তু যে নতুন কোনো ভেরিয়েন্টের খবর আমরা পাচ্ছি না। এটা একটা স্বস্তির জায়গা। এবং এই ডেল্টা ভেরিয়েন্টের যে নেচার, সেটা ম্যাসিভ ইনফেকশন করে কিন্তু এটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এটা আমাদের এই সাবকন্টিনেন্টের ট্রেন্ডে আমরা বুঝতে পারছি। কারণ ভারতের জনসংখ্যা প্রায় ১২০ কোটি, এবং ভারতে যে ম্যাসাকার হয়েছে তারপরে কিন্তু এখন একেবারেই স্টেবল। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি যে অনেক স্টেবল অবস্থায় আছে। আমেরিকা, ইংল্যান্ডে বেড়েছিল ডেল্টা ভেরিয়েন্ট, কিন্তু এখন সেটাও কিন্তু একটু ডিক্লাইনিং। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ব্রাজিল। আমরা সবাই জানি কিন্তু ব্রাজিলে কিন্তু ম্যাসাকার হয়ে গিয়েছিল। আমি রিসেন্টলি দেখছিলাম যে ব্রাজিলে কিন্তু একেবারে ডিক্লাইনিং, এবং এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের যে অবস্থানটা, সেই অবস্থানের দিকে যাচ্ছে। মনে হয় যে আরো ১ মাসের দিকে সেটা যাবে। তো ওভারঅল যদি বলতে চাই, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও বেশিরভাগ জায়গায় কিন্তু কমে যাচ্ছে এবং নতুন ভেরিয়েন্ট আসছে না। তো আপাতত
এতটুকুই বলছি যে পরিস্থিতি যথেষ্ট পজিটিভ দিকে যাচ্ছে, এবং আল্লাহর রহমতে আমরা যদি রহমতে যদি নতুন কোনো ভেরিয়েন্ট না আসে, হোপফুলি এটা আরো ভালোর দিকে যাবে। ধন্যবাদ সুমি। আচ্ছা, আমি এখন জানতে চাই জাকি তোমার কাছে আরেকটু, যে এই মুহূর্তে এই রোগের সংক্রমণের ধরন আর মৃত্যু হারটা কিরকম? হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট দিক। মৃত্যু হারের কথা যদি বলি, এক হচ্ছে যে ইনফেকশন যখন বেশি থাকে, যখন বেশি মানুষ ইনফেক্টেড হয়, মৃত্যু হার তো বা সংখ্যাটা অনেক বেশি থাকে। কিন্তু আসার কথা হচ্ছে যে এই যদিও ডেল্টা ভেরিয়েন্টের মৃত্যু হারটা নর্মাল ভেরিয়েন্টের যে কিছুটা হলেও বেশি ছিল, কিন্তু এই যে ভ্যাকসিনেশনের জন্য এবং হচ্ছে যে মাস ভ্যাকসিনেশন, আমি যেটা বলছি যে ডেল্টা কিন্তু আমাদের এখান থেকে অলমোস্ট চলে গিয়েছে বললেই বলা যাবে, যে ভারতে শুরু হয়েছিল, ভারতে এখন নাই বললেই চলে, আমাদের দেশও একেবারেই কম, চলে যাওয়ার পথে আছে, নতুন ভেরিয়েন্ট আসছে না। কিন্তু ডেল্টা ভেরিয়েন্ট যখন আমেরিকা ইংল্যান্ডে গেল, আবার সেই 2 লাখ 3 লাখ আমেরিকাতে প্রতিদিন এরকম ইনফেক্টিভিটি ছিল, এখন যেটা প্রায় 1,80,000 নেমে এসছে। কিন্তু দেখা যাচ্ছে যে আগে যে চায়না ভেরিয়েন্ট বা ইউকে ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, ভ্যারাইটিস ভেরিয়েন্টে যে মৃত্যু হারটা ছিল আমেরিকাতে বা ইংল্যান্ডে বা ইউরোপে, যখন মাস ভ্যাকসিনেশনটা হলো, এখনো যদিও চলছে, অলমোস্ট ওরা 70-80% দিকে চলে যাচ্ছে ভ্যাকসিনেশন, মৃত্যু হার কিন্তু কমে গিয়েছে, অনেক কমে গিয়েছে, যেটা একটা স্বস্তির জায়গা। আর আমাদের দেশে যেটা হচ্ছে যে আমরা আজকেও দেখলাম যে মাত্র 2%, 1.74% ছিল আজকে, 16 জন মৃত্যু ছিল আজকে। তো এই মৃত্যু হারটাও কিন্তু অনেকটাই কমে এসছে, আমাদের দেশেও ভ্যাকসিন দেয়া হচ্ছে। তো উন্নত বিশ্বে যেখানে 70-80% ভ্যাকসিন দেয়া হয়েছে, এই ভ্যাকসিন দেওয়ার ফলে কিন্তু এই ডেল্টা ভেরিয়েন্ট অনেক বেশি ছড়ানোর পরেও কিন্তু মৃত্যু হার আগের চেয়ে, যে গত বছরের যে অবস্থাটা ছিল সের চেয়ে কিন্তু অনেকটাই ইমপ্রুভমেন্টের দিকে, সেটা একটা স্বস্তির জায়গা। অনেক ধন্যবাদ জাকির। আমি যেতে চাচ্ছি শফিউলের কাছে। আহ মানে শফিউল, যদি একটু বলতে যে এ সময় করোনার উপসর্গগুলো কি রকম, আগের মতোই নাকি আগের চেয়ে ভিন্নতর? ধন্যবাদ সুমি। আসলে করোনা আমাদের জীবনযাপন পদ্ধতি একেবারেই বদলে দিয়েছে। আগে কি সুন্দর নিজেরা দেখা করতাম, কথা বলতাম, এখন নেটের মাধ্যমে কথা বলছি। মুখোমুখি বসে বসে যে কথা বলবো, এই স্বস্তির জায়গাটুকু আমরা হারাই ফেলেছি। আগে হ্যান্ডশেক করতাম, এখন হ্যাক করি না কি বলে, হাতের উল্টো পিঠ দিয়ে ঘষাঘষি করি, এরকম একটা। তো যাই হোক, করোনা আগের থেকে এখন আসলে মোটামুটি সিমটমটা মোটামুটি একই রকম, তবে কিছুটা চেঞ্জ বলা যায়। কখনো কখনো বিশেষ করে ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে দেখা যায় যে অনেকটা সর্দি জ্বরের মতো, অনেক বেশি মাথা ব্যথা, অনেক বেশি সর্দি, এরকম একটা সিমটম বেশি নিয়ে প্রেজেন্ট করছে। কখনো কখনো আগে যেমন অনেক মানে রুগী আসতো যে নাকের গন্ধ হারাই ফেলেছি, স্বাদ পাচ্ছি না, এটা এখন একটু কম পাচ্ছি। তো বেশিরভাগ ক্ষেত্রে এই যে কাশি, জ্বর, জ্বর হওয়ার পরে একটু কাশি হলো, তারপরে হয়তো শ্বাসকষ্ট, পেটে ব্যথা, বুকে ব্যথা বা শরীরে ব্যথা, জয়েন্ট পেইন। এছাড়া অনেক সময় দেখা যাচ্ছে যে মানে একটুতেই হাঁপায়ে যাওয়া, ক্লান্ত হয়ে যাওয়া, কোনো ভালো লাগে না, শরীরে শক্তি পাওয়া যায় না। এগুলোই মূল সমস্যা। তবে মাথায় রাখতে হবে যে ভয়ঙ্কর করোনার কিছু সিমটম আছে, যেমন অনেক বেশি শ্বাসকষ্ট। আমাদের বাসায় সবারই প্রায় অক্সিজেন, পালস অক্সিমিটারে, অক্সিমিটার নামে একটা ছোট যন্ত্র আছে, সেখানে আমরা অক্সিজেন মাপলে দেখা যাচ্ছে অক্সিজেন একটু কমে গেছে, বা মানে একটু ঘুম ঘুম ভাব, জেগে থাকতে পারছে না, বা জ্ঞান হারিয়ে ফেলছে। অথবা মানে আমরা যেভাবে কথা বলছি, কথা জিজ্ঞেস করলে সঠিকভাবে উত্তর দিতে পারছে না, বা মানে দেখা যাচ্ছে যে একটু হাত পা গুলো সাদা হয়ে গেছে, বা অর্থাৎ প্রেশার কমে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো বিশেষ করে যাদের অন্যান্য রোগ থাকে তাদের ক্ষেত্রে আবার অ্যাটিপিক্যাল সিমটম, যেটা স্বাভাবিক সিমটমের সাথে না, সেগুলো নিয়েও প্রেজেন্ট করছে, যেমন হার্টের সমস্যাটা বেড়ে গেছে, শ্বাসের সমস্যাটা বেড়ে গেছে, এগুলো নিয়েও প্রেজেন্ট করছে। তবে যেটা বলছি যে নতুন সিমটম বলতে আসলে আগের চেয়ে এখন একটু সর্দি জ্বর, স্বাভাবিক সর্দি জ্বরের মতোই, যেটা অনেক বেশি মাথা ব্যথা এবং বেশি রকম সর্দি হয়, এটা নিয়ে প্রেজেন্ট করতে পারে। ধন্যবাদ সুমন। আমি এখানে একটু বলে রাখি আমাদের বন্ধুদের, শফিউল কিন্তু মেডিসিন এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। তার সাথে সাথে সে কিন্তু আইসিইউ স্পেশালিস্ট হিসেবে এবং কোভিড ইউনিটের একদম সেই প্রথম থেকে, কোভিড শুরু হওয়ার প্রথম থেকেই কাজ করে আসছে। তো আমরা একজন বন্ধু আমাদের প্রশ্ন করেছে 4 নং ঢেউ আসার সম্ভাবনা আছে কি। আমি প্রশ্নটি শফিউলের কাছে করতে চাই। শফিউল, কি মনে করো, আসার সম্ভাবনা আছে কি?
সরাসরি আসলে প্রথমে উত্তরটা দিয়ে নেই। হ্যাঁ, অবশ্যই আছে। কারণ করোনা ভাইরাস একটা ভাইরাস যেটা সহজে মিউট্যান্ট হয়, সে তার রূপ বদলায় ফেলে। কিছু কিছু মিউটেশন বা অর্থাৎ তার পরিবর্তন কখনো কখনো তার ভাইরুলেন্স, তার ইনফেক্টিভিটি অর্থাৎ তার রোগ করার ক্ষমতা এবং মারাত্মক করোনা করার ক্ষমতা বেশি বাড়ায় দিতে পারে। সেই ক্ষেত্রে চতুর্থ ঢেউ চলে আসতে পারে। আর সত্যি বলতে করোনা আমাদের ছেড়ে যাবে এরকম মনে হচ্ছে না। আমার মনে হয় দীর্ঘদিন এটা আমাদের মধ্যে অনেকটা সর্দি জ্বরের মতো থেকে যেতে পারে। ধন্যবাদ। আচ্ছা, তুমি কি শফিল একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে বলবে? আমি একটু আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা আমি জানি আচ্ছা না, আচ্ছা হয়তো হ্যাঁ এভাবে বললে একটু আমার মনে হয় একটু ক্লিয়ার শোনা আচ্ছা যাবে হ্যাঁ কথাগুলো। হ্যাঁ আহ, ধন্যবাদ। আমি আরো আচ্ছা একটি বল। প্রশ্ন তোমাকে করতে চাই যে একজন করোনা আক্রান্ত হয়েছে সে কিভাবে বুঝবে? তাকে কি কি মানে সেক্ষেত্রে কি কি করতে হবে? এখন তো অনেক সময় হয় যে সিমটমও অনেক সময় সেরকম থাকে না, লক্ষণগুলো মানে অনেক চেঞ্জ হয়ে গেছে। যেমন আমাদেরই বাসায় হলো জাস্ট একটু সর্দি, হালকা একটু জ্বর, মানে তেমন কিছুই না, মানে মনেই হচ্ছে না এটা করোনার কিছু, না কাশি না হাঁচি কিছুই ছিল না। হ্যাঁ, তো জি জি মনে হচ্ছে এমনি ঠান্ডা লাগছে, একদিন ছিল। তো এরকম তো হচ্ছে, তো কিভাবে বুঝবে তার করোনা এটা? আচ্ছা ভালো প্রশ্ন শুনি। আসলে সর্দি জ্বরের যে সিমটম, করোনার সিমটম অলমোস্ট সিমিলার। কিন্তু একটা জিনিস আমরা চিন্তা করি যে সর্দি জ্বর নিয়ে সারা দুনিয়ায় তো কোনো মাতামাতি নাই, কিন্তু করোনা নিয়ে করোনা প্রায় সমস্ত ডেভেলপ কান্ট্রিগুলোকে সয়ে ফেলেছে। এক সময় আমরা দেখতাম হাজার হাজার ডেথ, যদিও এখন সেটা কমে এসেছে। জাকির বলেছে আমাদেরকে, একেবারে সুন্দর করে স্ট্যাটিস্টিক্স গুলো তুলে ধরেছে। কিন্তু এটা কেন মারাত্মক, এই প্রশ্নটার উত্তরের মধ্যেও তোমার প্রশ্নের উত্তরটাও আছে। যে এই রোগটার সাধারণ সর্দি জ্বরের সাথে পার্থক্য হলো এটা প্রায় লম্বা একটা ইনকিউবেশন পিরিয়ড, যা রোগ জীবাণু ঢোকার পরে সাধারণত 5-6 দিনের মধ্যেই সিমটম হয়, কিন্তু কখনো কখনো 14 দিনের দিকে সিমটম হয়। তো কিছু মানুষের সিমটম একেবারেই থাকে না, সেটা প্রায় 40 থেকে 60 ভাগের। 20 ভাগের সিমটম থাকে মোটামুটি মাঝারি ধরনের, আর 20 ভাগের একটু বেশি, অল্প কিছু less than 10% তাদের লাইফ থ্রেটেনিং সিমটম থাকে। তো এখানে যেটা মুশকিল হলো যে কারো তো সিমটমই থাকে না, কিন্তু সে কিন্তু রোগটাকে আরেকজনকে সংক্রমণ করছে। সুতরাং আমরা সোর্স আইডেন্টিফাই করতে পারছি না যে আমাকে করোনা ইনফেক্টেড করে একজন মানুষ চলে গেল, তার কোনো সিমটমই নাই, কিন্তু আমি করোনা ইনফেক্টেড হয়ে একদম লাইফ থ্রেটেনিং একটা কন্ডিশনে পড়ছি, কখনো কখনো আমাকে হসপিটালে ভর্তি বা আইসিইউ সাপোর্টও লাগছে। তো ইভেন মানে সচরাচর যেটা আমরা দেখি যে যাদের একটু আগে কোমরবিডিটি আছে, অন্যান্য রোগ আছে, তাদের ক্ষেত্রে এটা মারাত্মক হয়, যেমন ডায়াবেটিস, প্রেশার, কিডনি বা লিভার রোগ যাদের আছে, বা ক্রনিক যাদের ডিজিজ আছে, অথবা এল্ডারলি বয়স অনেক বেশি হয়েছে, অথবা এদের যেমন মারাত্মক সিমটম হতে পারে। কিন্তু কিছু পেশেন্ট তো আমরা দেখছি যারা একেবারে ইয়াং, তাদের কোনো মানে কোমরবিডিটি কিছুই নাই, কিন্তু তারা মারাত্মক করোনায় আক্রান্ত হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে সবসময়ই মনে করি যে কোনো একটা আইডেন্টিফাই স্টিল নট ডিসকভার্ড, আমি বলে আইডেন্টিফাই করা যায়নি, কোনো একটা আনআইডেন্টিফাইড ফ্যাক্টর আছে যেটার কারণে কারোর ক্ষেত্রে এটা মারাত্মক হচ্ছে এবং কারোর ক্ষেত্রে এটা কোনো কিছুই তেমন কোনো সিমটমই প্রডিউস করছে না। তবে আমি যদি কোনো কোভিড সিচুয়েশনে লোক একটা গ্যাদারিংসে গিয়েছি, যেমন একটা জার্নি করেছি, বা আমি একটা বিয়ে বা অনুষ্ঠানে গিয়েছি, সেখানে এয়ার কন্ডিশন রুমের মধ্যে অনেক লোক ছিল, তারপরে আসার পরে আমার একটু সর্দি জ্বর হলো, তখন আমাকে মাথায় রাখতে হবে যে আমার কোভিড হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে কিছু সিমটম যেমন নাকে গন্ধ চলে যাওয়া, সেটা সর্দি জ্বরে হয় না কখনো। আবার একটু শ্বাসকষ্ট, কাশিটা অনেক বেশি এবং শ্বাসকষ্ট ডেভেলপ করছে, অত্যন্ত বেশি ক্লান্তি, রুগীরা প্রায় এসে বলে যে আমার শরীরে কোনো শক্তি নাই, বিছানা থেকে উঠতে পারছি না। তো এরকম যদি হয় তাহলে সাথে সাথে আমাদের কোভিড টেস্ট করে নিতে হবে, কারণ সন্দেহ দূর করার এছাড়া আর কোনো বুদ্ধি নেই। ধন্যবাদ। আচ্ছা, এমন কি হতে পারে ধরো বাড়িতে যখন কারো হয়েছে তখন বাড়িতে অন্য যে আছে তারও কোনো সিমটম না থাকলেও তার কি টেস্ট করে নিতে হবে? আচ্ছা, ধন্যবাদ সুমি। যদি কারো সিমটম না থাকে এবং বাড়িতে কোভিড রোগী আছে, তার সংস্পর্শে উনি এসেছেন, সেক্ষেত্রে ধরেই নিতে হবে যে উনি এই রোগ জীবাণুটার সাথে এক্সপোজার হয়েছে। যদি সিমটম না ডেভেলপ করে সেক্ষেত্রে টেস্ট করার কোনো প্রয়োজন নেই। যদি না আপনি টেস্ট করার একজন দরকার নেই? তোমার কথা এমন আমি খুব আস্তে শুনতে পাচ্ছি জটিল। হ্যাঁ হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে জোরে? এখন শোনা হ্যাঁ, যাচ্ছে কাছে কি? নিলে শুনতে পাই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখন কি শুনতে পাচ্ছ সুমি? এখন আচ্ছা, শোনা যাচ্ছে। যদি যদি এরকম হয় যে আমি সাধারণত ওই
আহ, রুগী সেবা করার সাথে সাথে আমি নিজেও একটু হোম কোয়ারেন্টাইনে আছি, আমি বাইরে যাচ্ছি না, আমি অফিস আদালত করছি না, এগুলো কিন্তু মেনে চলতে হবে। আমাকে ধরে নিতে হবে আমি ইনফেক্টেড হয়েছি, কিন্তু আমার ডিজিজ সিমটম ডেভেলপ নাও করতে পারে। সেই ক্ষেত্রে আমাকে একটু কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনে থাকা অবস্থা আমার যদি সিমটম ডেভেলপ করে তাহলে আমি টেস্ট করব, আর যদি সিমটম ডেভেলপ না করে তাহলে আমার টেস্ট করার দরকার নেই। তবে আমি যদি আমার রুগীকে সেবা করছি, আমার সাথে সাথে আমি অফিসে যাচ্ছি, আমি লোকাল লোক সমাবেশে অ্যাটেন্ড করছি, সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে টেস্ট করে নেওয়া ভালো। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আরেকটি প্রশ্ন করতে চাই, তারপর আমি জাকিরের কাছে চলে যাব যে কোন কোন ক্ষেত্রে সরাসরি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি? ধরো কোভিড টেস্ট করার পরে কোভিড পজিটিভ আসলো, তখন কোন কোন ক্ষেত্রে সরাসরি চিকিৎসকের পরামর্শ নিতে হবে? ধন্যবাদ সুমি। আমি একজন চিকিৎসক হিসেবে মনে করি আসলে আমরা যারা আছি আমরা দুই ভাগে ভাগ হয়ে যেতে পারি। এক হলো যে আমাদের কোনো রোগ নাই, আমি একদম সম্পূর্ণ সুস্থ একজন মানুষ, আগে থেকে কোনো ডায়াবেটিস প্রেশার বা কোনো ওষুধও খাই না, আমার ফুসফুসেরও কোনো সমস্যা কখনো ছিল না, আমি একেবারে সুস্থ মানুষ, আমি কোভিড পজিটিভ হয়েছি সর্দি জ্বরের মতো। সেক্ষেত্রে আমি বাসাতেই ম্যানেজ করতে পারি, বাসাতেই আমরা যে তেমন কোনো চিকিৎসা লাগে না, শুধু একটু প্যারাসিটামল, অ্যান্টিহিস্টামিন বা এই নর্মাল কিছু খাবার দাবার, আইসোলেশনে থাকা, এটুকুই। কিন্তু যদি আমার আগে থেকে কোমরবিডিটি থাকে, যেমন ডায়াবেটিস, প্রেশার, ফুসফুসে অ্যাডভান্স রোগ থাকে, সেক্ষেত্রে আমাকে সাথে সাথেই ডক্টরের পরামর্শ নিতে হবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার তেমন ওই সমস্ত রোগীর সমস্যা হচ্ছে না, কিন্তু বাসায় ম্যানেজ করা কঠিন, বাসায় ম্যানেজমেন্টের ওই রকম ফ্যাসিলিটিসও নেই, সেক্ষেত্রে হয়তো হসপিটালাইজ হতে পারে। আর যারা যারা যেমন বাসায় আছে, কোনো চিকিৎসকের শরণাপন্ন হন নাই, তারা অবশ্যই তার রোগটাকে মনিটর করতে থাকবেন। যদি দেখা যায় যে কাশি শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে বা ক্লান্তিও বেড়ে যাচ্ছে, আমরা সবাই আমরা সাধারণত অক্সিজেন মেপে থাকি, দেখলাম পালস অক্সিমেট্রিতে আমার অক্সিজেন একটু হলেও কমেছে, যেমন 94% এসেছে, যদিও আমাদের ন্যাশনাল গাইডলাইনে বলছে যে 90-র নিচে নেমে গেলে তারপরে হাসপাতালে ভর্তি হতে। কিন্তু আমি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ হিসেবে এটা মনে করি যে এই থিমটা পুরোপুরি সঠিক নয়। কারণ একজন মানুষের, আমরা অনেক পেশেন্ট আমাদের আছে বক্ষব্যাধিতে যাদের আমরা নিউমোনেক্টমির একটা লাংস অপারেশন করে, লাংসের একটা পার্ট অপারেশন করে ফেলে দিয়েছি, একটা লাংসে তার স্যাচুরেশন কিন্তু অক্সিজেন স্যাচুরেশন মেনটেন হয়। অর্থাৎ যখন অক্সিজেনটা ড্রপ করা শুরু করে, যে 93%, 94 বা তার নিচে নেমে যাচ্ছে, তখন বুঝতে হবে যে অলরেডি সিগনিফিকেন্টলি লাং ইনভলভ হয়েছে, না তো অক্সিজেন কমে যাওয়ার কোনো প্রশ্নই ছিল না। সুতরাং যখন 94% টাচ করেছে বা এর নিচে পড়া শুরু করেছে, সাথে সাথে আমাদের চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়া কখনো কখনো দেখা যাচ্ছে যে পেশেন্ট একটু অসচেতনতার কারণে, এলডারলি পেশেন্ট বলতেই পারে না, অনেক সময় অক্সিজেন স্যাচুরেশন 70-80, আমরা হ্যাপি হাইপক্সিমিয়া বলি, যে পেশেন্ট হ্যাপি, কোনো সিমটমই নাই, কিন্তু অক্সিজেন দেখা যাচ্ছে 60%-এ নেমে এসেছে। কিন্তু আগে থেকে যা শ্বাসকষ্ট নাই তার তো অক্সিজেন দেখিও না আমরা। তো এই সমস্ত ক্ষেত্রে এলডারলি যারা পেশেন্ট থাকে তাদের কোভিড হলে সবসময় আমাদের সতর্ক থাকতে হবে, এবং অক্সিজেন শ্বাসকষ্ট না থাকলেও অক্সিজেনটা মাপতে হবে। অক্সিজেন মেজার করে যদি দেখা যায় যে অক্সিজেন কমে গেছে, সাথে সাথে হাসপাতালে যোগাযোগ করতে হবে। ধন্যবাদ। আসলে প্রশ্নগুলো এমন না একটার সাথে একটা রিলেটেড। আমি ধরো জানতে চাই, অক্সিজেন স্যাচুরেশন যদি ভালো থাকে তাহলে তার ওরিড হবার কিছু নেই, কোভিড হলো কিন্তু অক্সিজেন স্যাচুরেশন ভালো আছে, তাহলে তার বিশেষজ্ঞের কাছে যেতে তখন হবে না, এই তো, তাই না? নর্মালি এটা আমরা যারা বাড়িতে বসে ট্রিটমেন্ট নিচ্ছি। এটা হলো মোটের ওপর কথা সুমি, এটা মোটের ওপর কথা, কিন্তু কোভিড কিন্তু মাল্টি সিস্টেম ডিজিজ, এটা মাথায় রাখতে হবে। আমরা অনেক পেশেন্ট পাই ইভেন স্ট্রোক নিয়ে এসেছে, আপনি হচ্ছে নিউরোলজিক্যাল, আমি যদিও মানে আমি নিউরোমেডিসিন স্পেশালিস্ট না, কিন্তু আইসিইউতে কাজ করার কারণে আমি দেখছি যে পেশেন্ট স্ট্রোক নিয়ে এসেছে, আমরা হাসপাতালে আসার পরে সাসপেক্ট করছি কোভিড, এবং টেস্ট করার পরে এইচআরসিটি করছি, তখন দেখা যাচ্ছে কোভিড হয়েছে। পেশেন্ট কার্ডিয়াক প্রবলেম নিয়ে এসেছে, অন্যান্য অর্গানের প্রবলেম নিয়ে এসেছে। সুতরাং যে কোনো অর্গানেরই ক্রিটিক্যাল কন্ডিশন যদি থাকে, সাথে সর্দি জ্বর থাকে, কাশি থাকে, তাহলেও কিন্তু হাসপাতালে যোগাযোগ করতে হবে। ফুসফুসের সমস্যা, অক্সিজেন কমে যাওয়া, এটা তো গ্রস কথা, এটা তো হবেই। ধন্যবাদ। আমি জাকিরের কাছে যেতে চাচ্ছি যে এই মুহূর্তে জাকির, করোনার ক্ষেত্রে কি ধরনের টেস্ট আছে, মানে এগুলো সম্পর্কে যদি একটু বলতে পারো, যে সরকারি টেস্ট, বেসরকারি টেস্ট, এগুলোর মূল্যটা কিরকম, কোথায় পাওয়া যায়, একটু যদি আইডিয়া দিতেন।
হ্যাঁ বন্ধু, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো এবং এটা সবার জানার জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে টেস্ট তো দু ধরনের, একটা হচ্ছে তোমার করোনা হয়েছে কিনা সেটার একটা টেস্ট, তারপরে হচ্ছে যে করোনা যদি হয়ে যায় তারপরে ধরো যে কোনো কোনো রুগীকে, যেমন সফিউল বলেছে যে এরকম সিমটম, যে মাইল্ড সিমটম আছে, মডারেট সিমটম আছে কারো কারো হসপিটাল, তো সেই অনুযায়ী অনেক টেস্ট করা লাগে। মাইল্ড সিমটম হয়তো তেমন কিছুই লাগছে না, মডারেটে কিছু লাগে, বা আইসিইউ হলে অনেক টেস্ট লাগে। এবার আসি যে তোমার ডিটেক্ট করার জন্য বা ডায়াগনোসিস করার জন্য কি টেস্ট। ইতিমধ্যে আমরা সাধারণ মানুষও পরিচিত হয়ে গিয়েছে যে আরটিপিসিআর নামে যে একটা পরীক্ষা, সেটা সেই যে 2 বছর আগে প্রথম শুরু হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ দিয়ে। তো এখন যে আরটিপিসিআর এর যে সংখ্যা অথবা আরটিপিসিআর যে সারা দেশে বিস্তৃত আছে, এটা জেলা শহরগুলোতে প্রায় প্রত্যেকটা জেলা শহর পর্যন্ত পৌঁছেছে। একটা হচ্ছে আরটিপিসিআর পরীক্ষা, যেটা সাধারণ মানুষ যেটা যারা করে ওরা বুঝতে পারে যে নাকে থেকে বা মুখে থেকে গলা থেকে একটা সোয়াব স্টিক দিয়ে আসলে একটা স্যাম্পল নিয়ে সেই পরীক্ষাটা করা হয়। সেটা একটা পরীক্ষা, সেটা আসলে এখন অ্যাভেলেবেল আছে। এছাড়া আরেকটা যেটা প্রায় অনেক দিন পরে এসেছে, যদিও এটা কয়েক মাস হয়ে গেল, সেটা হচ্ছে ব্লাডের মাধ্যমে, এটা অ্যান্টিজেন পরীক্ষা যেটা, সেটাও সরকারি এবং বেসরকারি ভাবে প্রায় 80 থেকে 100টা সেন্টারে করা হয়। এই দুটো টেস্টই আসলে টেস্ট মানে ডায়াগনোসিস করার জন্য, করোনা হয়েছে কি হয়েছে না এটা কনফার্ম করার জন্য আরটিপিসিআরটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে বেশি সেনসিটিভ এবং স্পেসিফিক। তো আরটিপিসিআর এখন বেশ ভালোই হচ্ছে, এবং একই সাথে অ্যান্টিজেন টেস্টটা যেটা রক্ত থেকে করা হয়, সেই অ্যান্টিজেন টেস্টটা করা হচ্ছে। এটা হচ্ছে পরীক্ষাটা ইয়ের জন্য, ডায়াগনোসিসের জন্য। তো আরটিপিসিআর করতে গেলে সেটা হয়তো রিপোর্টের জন্য কয়েক ঘন্টা বা অন্তত 24 ঘন্টা ওয়েট করা লাগে, কিন্তু অ্যান্টিজেন টেস্টটা কিন্তু মাত্র আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে করা সম্ভব। তো এই দুটো দিয়ে আসলে করোনা হয়েছে কিনা সেটা বোঝা যায়। আর হয়ে যাওয়ার পরে আর বলি যে করোনা টেস্টে সরকারি বেসরকারি আসলে দু জায়গাতেই হচ্ছে। সরকারি ভাবে খুবই কম খরচ, যেমন হচ্ছে যে অন্তত 100 টাকা দিয়ে করা যাচ্ছে একটা আরটিপিসিআর। হ্যাঁ, তো এটা কোথায় করা যায় অনেক 100 টাকা দিয়ে? আচ্ছা আমরা তো খালি শুনি, সেটা কারণ আমি তো না। দেখি এত এক্সপেন্সিভ টেস্ট, হ্যাঁ 3,500, 3,000, হ্যাঁ আমি মানে 3,700 দিয়েও করলাম। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি, আমি সেটা তো হচ্ছে সবই খুব প্রাইভেটে। দেখি। হ্যাঁ, হ্যাঁ, প্রাইভেটে যেটা হচ্ছে যে আমি বলছি তোমাকে ক্লিয়ার করছি। এক হচ্ছে যে ধরো আমি যদি ঢাকা শহরের কথা বলি, ঢাকা শহরে ধরো ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, মুগদা, তারপরে হচ্ছে যে তোমার যে সোহরাওয়ার্দী, এই সমস্ত যে সরকারি প্রতিষ্ঠানগুলো, সেটা আরো সরকারি কিছু সেন্টার করা হয়েছে বিভিন্ন জায়গায়, যেমন আজিমপুরে একটা সেন্টার আছে। এরকম গভর্নমেন্ট সেট আপে করলে এটা শুধু 100 থেকে 200 টাকার মধ্যে করা যায়। আর যদি প্রাইভেট সেট আপে তুমি করো, যেটা প্রথমে পারমিটেড ছিল না, কিন্তু যখন এত অ্যাভেলেবেল মানে সরকারও করতে পারছিল না, প্রাইভেটরাও একটু এগিয়ে আসলো। আবার অনেকে সরকারিতে যেতে কমফোর্ট ফিল করে না। কেন ফিল করে না? ওই সময় যে কন্টাজিয়াস এর একটা ব্যাপার ছিল, যে সরকারি হাসপাতালে যাব, ওখানে এত লোকের ভিড় থাকবে, তো সেটা একটা ব্যাপার আসলেই ছিল। তখন প্রাইভেটরা অ্যাপ্লাই করলে এক পর্যায়ে প্রাইভেটদেরকেও পারমিশন দিল। কিন্তু আসলে সরকারি টেস্ট 200 টাকায় হচ্ছে মানে কি আসলে 200 টাকা খরচ না, সরকার এখানে অনেক টাকা সাবসিডি দিচ্ছে। এটা জনগণের পয়সা রাষ্ট্রীয়ভাবে দেয়া হচ্ছে, এটার কিন্তু যথেষ্ট খরচ আছে। তো সেটা একটা ব্যাপার। প্রাইভেটে অন এন অ্যাভারেজ এটা 3,500 টাকা গভর্নমেন্ট ধার্য করে দিয়েছে। এটা কোনো জায়গায় 3,500 নেয়, কোনো জায়গায় হয়তো একটু বেশি নেয়। তো সরকারিতে আসলে 100 থেকে 200 টাকায় করা যায়। এটা সরকারিতে বললাম মেডিকেল কলেজগুলোতে করা হয়, অনেক জেলা শহরে হসপিটাল গুলোতে করা হয়। অন্তত সদর হসপিটাল যেটাকে বলা হয়, যে 64টা জেলায় ম্যাক্সিমাম গুলোতে এখন আছে, এবং হচ্ছে যে মেডিকেল কলেজ যেগুলো আছে সেগুলোতে প্রায় সবগুলোতেই আছে। সেটা হচ্ছে যে 100 থেকে 200 টাকায়। আর যেটা হচ্ছে যে কেউ যদি প্রাইভেটে করতে চায়, সেক্ষেত্রে প্রাইভেটে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা বা বড় বড় জেলা শহরগুলোতেও এখন অনেকগুলোতেই এই যে আরটিপিসিআর এর ব্যবস্থা আছে। এটা গেল যে টেস্টের খরচ। আচ্ছা, এবার যদি হয়ে যায়, তখন মাইল্ড সিমটমতে ইউজুয়ালি বাসায় চিকিৎসা নেওয়া হয়, তেমন কোনো টেস্ট করা লাগে না আসলে। কিন্তু তারপরেও যেটা দেখা যায় যে মানে অনেকে যে এত 2 বছরে সাধারণ মানুষও আসলে নাম পেয়ে গিয়েছে যে এইটা টেস্ট সেটা টেস্ট করা, তো সেটা মাইল্ড সিমটম অনেকে করতে চায়। তো সেটা আসলে প্রয়োজন নাই, শফিউল আরো সুন্দর করে বলতে পারবে। তবে মডারেট বা যেগুলো হসপিটালাইজড এর যে ব্যাপারগুলো, সেই ক্ষেত্রে আসলে টেস্ট গুলো যেটা করা হয় মূলত, আমরা যেটা করি যে টেস্ট হচ্ছে কনফার্ম হলো ডায়াগনোসিস, তারপরে চেস্টের অবস্থাটা কেমন সেটা দেখার জন্য কম খরচে চেস্ট এক্সরে করা যায়। একটু এক্সপেন্সিভ হচ্ছে সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যানটা করলে সুবিধা হয় কি, এটা একটা সিটি যে একটা সিভিয়ারিটি স্কোর করা হয়, মানে এক্সরে চেয়ে সিটি স্ক্যানটা আরো বেশি সুন্দর দেখা যায়, আরো কম মানে লেশনও ডায়াগনোসিস করা যায়, ইনভলভমেন্টটা বোঝা যায়। তো সেটা গ্রেডিং করা যায়, ওই যে বলা হয় যে এত পার্সেন্ট লাং ইনভলভমেন্ট, এটা সেটা, সেই জন্য সিটি স্ক্যান করা যায়। এছাড়া ব্লাডের কিছু পরীক্ষা আছে, বিশেষ করে যে তার সিআরপি টেস্ট, তারপরে ডি ডাইমার টেস্ট,
রক্ত জমাট বাঁধার একটা ব্যাপার থাকে, এটা আমরা অনেকে জেনেছি। সেটার জন্য ডি ডাইমার পরীক্ষা আছে একটা, সেই পরীক্ষাটা করা হয়। তারপরে হচ্ছে যে কোমরবিড কন্ডিশন থাকে যাদের, সফিউল বলেছিল যে ডায়াবেটিক, হাইপারটেনশন বা অন্যান্য কোমরবিড কন্ডিশনে তো রোগীগুলো সিরিয়াস হয়ে যায়, তখন ওদের ওই সংক্রান্ত যে আগে যে ডিজিজ আছে সেই ডিজিজ অ্যাক্টিভিটিস গুলোও দেখা হয়। তো এই টেস্টগুলো আসলে ক্লিনিশিয়ানরা করে। তো সেটা সরকারিতে একরকম প্রাইস কম হতো ডেফিনেটলি, প্রাইভেটে একটু প্রাইস বেশি থাকে। তো টেস্ট কিন্তু এইটাই যে ডায়াগনস্টিক টেস্ট, আর হচ্ছে যে রোগীর যদি অসুস্থ হয়ে যায় তার চিকিৎসার জন্য টেস্ট। তো মোটা দাগে আসলে এইভাবে উত্তরটা আমি দিলাম আর কি। আচ্ছা, আমি এখন জানতে চাই, আমাদের একজন বন্ধু প্রশ্ন করেছে 12 থেকে 17 বছরের বাচ্চাদের সরকার টিকা দিবে, এটা সম্পর্কে কিছু বল। আমি জানি কারণ টিকার প্রসেস শুরু হয়েছে। আজকে আমি আমার মেয়ে বিকেরনেসে পরে একটা মেসেজ আসলো যে ওদের রেজিস্ট্রেশন হবে স্কুল থেকে। সো আমরা যেন তাদের বার্থ সার্টিফিকেট অনুযায়ী সবকিছু মেসেজ করে স্কুলে পাঠাই। আমি পাঠালাম। সো আমি জানি এটা প্রসেস শুরু হয়েছে। তো এটা কি শুধু গভর্নমেন্ট স্কুলগুলোতেই হবে? কারণ আমার ছেলে কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ে, ওখান থেকে কোনো মেসেজ আসেনি। তো এটা সম্পর্কে আমিও জানতে চাই, এটা একটু যদি এটা বলেন। আমি যদি একটু রেসপন্স করি, সেটা হয়েছে যে যেমন আমি এভাবে শুরু করতে চাই। যেমন হয়েছে যে প্রথমে বলা হলো যে এই যে যেমন যে টিকাগুলো আসলো, ফাইজার, মডার্না, তারপরে অক্সফোর্ড, তারপরে সিনোফার্ম, সিনোভ্যাক, অনেক কিছুই এসেছে, এই নামগুলো আমাদের কাছে আজকাল পরিচিত হয়েছে। তো যেটা হয়েছে যে এগুলো বলা হয়েছে যে 18 বছরের বেশি লোকদেরকে দেয়া হবে, হ্যাঁ। যদিও পরে যেটা ফাইজার এবং মডার্না ওরাই এবং জনসন এন্ড জনসন ওরা ট্রাই করলো যে এটা আসলে একটু আরো একটু কম বয়সের বাচ্চাদের দেয়া যায় কিনা। এই স্টাডিটা কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় হয়েছে, এবং এই হয়েছে এবং সেটাতে পজিটিভ রেসপন্স এসেছে বলেই এই যে এই বাচ্চাদেরকে, বিশেষ করে ফাইজারের টিকাটা আমাদের সম্ভবত, আমি যতটুকু জানি 60 লাখ টিকা আমাদের আছে ফাইজারের এখন, যেটা স্টোর করা আছে, এবং এই ফাইজারের টিকাটাই সম্ভবত, ফাইজার এবং মডার্না টিকাটা এই 12 থেকে 18 বছরের মধ্যে যারা আছে ওনাদেরকে দেয়া হবে, মানে বাচ্চাদেরকে। তো সেটা আসলে সরকারি বেসরকারি সব ক্ষেত্রে দেওয়া হবে, কারণ এই 12 বছরের যে বাচ্চা যারা আছে স্কুলে পড়ে, তো এই ফাইজারের যতটুকু আছে সেইটাতে অনেকটাই কাভার হয়ে যাবে। আরো কিছু পাইপলাইনে আছে আমি যতটুকু শুনেছি, যে এই বাচ্চাদেরকে ওই ফাইজার এবং মডার্নার টিকা দিয়ে শুরু করা হবে। এবং তোমার মতো আমার বাচ্চার জন্য আজকে আমি মেইল পেলাম যে একটা ফিল আপ করতে বলেছে। তো ও ঢাকার একটা স্কুলে পড়ছে, তো ওরাও কিন্তু, ও একটা বেসরকারি স্কুলে পড়ছে, তো ওরাও কিন্তু ফিল আপ করছে। তো আমি যতটুকু জানি যেটা পর্যায়ক্রমে এই 12 থেকে 18 বছরের বাচ্চাদেরকে এই ভ্যাকসিন গুলো আসলে দেয়া হবে, সেই প্রসেসটা শুরু হয়েছে। দেখ, এটা একটা মানে সুখবর আমি বলবো, কারণ আমি খুব হ্যাঁ, চিন্তায় ছিলাম বাচ্চাদের নিয়ে। আমরা তো টিকা পেয়েছি, আহ ছোটদের কি হবে, কিন্তু বড়দের টিকা নিয়ে আমার একটা প্রশ্ন আছে যে এই মুহূর্তে বাংলাদেশের টিকাদানের অবস্থা কি রকম? কত শতাংশ মানুষ টিকাদানের আওতায় এসেছে? কত শতাংশের জন্য টিকাদানের পরিকল্পনা করা হয়েছে, একটু যদি বলতেন। আচ্ছা। প্রথমে হচ্ছে আসি যে একটা আমাদের মেডিকেল সায়েন্সে একটা হায়ার্ড ইমিউনিটি বা হার্ড ইমিউনিটি যেটাই বলো না কেন, ব্যাপারটা হচ্ছে এরকম, এই একটা টার্ম আছে, এটা ইভেন আজকাল 2 বছরের জেনারেল লোকজনও অনেকটা বুঝতে পেরেছে। মানেটা হচ্ছে যে বলা হয় যে কোনো একটা কন্টাজিয়াস বা কমিউনিকেবল ডিজিজ যদি, বা মানে ইনফেক্টিভ একটা ডিজিজ, এটা ভাইরাস ব্যাকটেরিয়া যেটা দিয়ে হোক না কেন, সেটা যদি একটা কমিউনিটিতে 80%, 70 থেকে 80% মানুষ ইনফেক্টেড হয়ে যায়, তো তখন যেটা হয় যে বাকি যে 20% বা 30% মানুষ থাকে, তারাও একটা কাভারেজের মধ্যে চলে আসে। এটা একটা পাবলিক হেলথের একটা থিওরি। তো সেই নিরিখে হিসাব করে দেখা গিয়েছে যে আমাদের দেশে 16 বা 17 কোটি মানুষের মধ্যে প্রায় 12 কোটি মানুষকে যদি আমরা টিকা দিতে পারি, তাহলে আমরা সেই হার্ড ইমিউনিটিটা অর্জন করব। এখানে বলে রাখি যে হার্ড ইমিউনিটিটা দুই ভাবে হতে পারে। এক হচ্ছে যে ইনফেকশন হয়েও হতে পারে, আরেকটা হতে পারে যে ধরো যে বাংলাদেশের 16 কোটি মানুষের ইতিমধ্যে ধরে নেওয়া হলো যে চায়না ভেরিয়েন্ট, সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট, ইউকে ভেরিয়েন্ট এবং ডেল্টা ভেরিয়েন্ট দিয়ে ধরে নিলাম যে 12 কোটি লোক অলরেডি ইনফেক্টেড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই ইনফেকশনটাই তাকে একটা হার্ড ইমিউনিটির দিকে চলে গিয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে বা অনেক পাবলিক হেলথে যারা কাজ করে ওনারাও বলছে, বিশেষ করে ডেল্টা ভেরিয়েন্টটা যখন ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসলো, এই অঞ্চলটাকে পুরোপুরি অলমোস্ট সবাইকে ইনফেক্ট মানে করে গিয়েছে, যার জন্য এটা একটা হার্ড ইমিউনিটিতে কাজে দিবে। আর যারা ইনফেক্টেড হয়েছে তারাও ভ্যাকসিন নিচ্ছে, যারা না হয়েছে তারাও ভ্যাকসিন নিচ্ছে। ভ্যাকসিন এবং হচ্ছে ইনফেকশন যারা হয়েছে, এই দুটো মিলে যদি সেটা 70% লোক কাভার হয়, তাহলে সেটা আমাদের দেশের একটা হিসাব করে দেখা গিয়েছে এটা 12 কোটি লোক। তো আমাদের দেশে আমি যতটুকু জানি সোফার একটা টার্গেট করা হয়েছে যে 12 কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে। তো ইতিমধ্যে আমি যেটা লেটেস্ট দেখলাম
সেটা হচ্ছে যে প্রতিনিয়ত এখন কিন্তু ভ্যাকসিন দেওয়া হচ্ছে প্রত্যেকটা হসপিটালে। যে আমি আজকে সকালে মিডফোর্ডে গেলাম বা প্রতিদিনই দেখি যে বিশাল লম্বা লাইন, প্রায় হাফ কিলো হয়ে যাচ্ছে যে মানুষের লম্বা লাইন, যে এত লোক টিকা দিতে এসছে। তো সোফার বাংলাদেশে আসলে অন্তত 1 ডোজ দেয়া হয়েছে এরকম লোক কিন্তু 3 কোটি ক্রস করে গিয়েছে, অন্তত 1 ডোজ দেয়া হয়েছে। তো সেটা কিন্তু একেবারে কম না। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে আরেকটা স্বস্তির জায়গা হচ্ছে যে উন্নত বিশ্ব কিন্তু ওনাদের ভ্যাকসিন প্রায় অনেকেই দেয়া হয়েছে বলে ওনারা কিন্তু এখন ভ্যাকসিন বিক্রি করছে। চায়নাতে 140 কোটি মানুষ আছে, ওদের অলমোস্ট সবারই ভ্যাকসিন দেওয়া হয়েছে, ওরা কিন্তু এখন বিক্রি করছে সারা পৃথিবীতে। তো এটা একটা স্বস্তির জায়গা যে চায়না বা ইন্ডিয়াও কিন্তু ওনাদের প্রায় 80 crore পিপলকে অন্তত 1 ডোজ দিয়ে দিয়েছে ইতিমধ্যে। হ্যাঁ, তো ইন্ডিয়ার 120 কোটি লোক আছে, হোপফুলি ওনারা আগামী 3-4 মাসে ওনাদের হার্ড ইমিউনিটির দিকে ওনারা চলে যাবে ভ্যাকসিন দিয়েই। তো এখন বাংলাদেশে টার্গেট করা হয়েছে 12 কোটি মানুষকে, ইতিমধ্যে একটা ডোজ কমপ্লিট করা হয়েছে মোর দেন 3 crore পিপলকে, এবং সেটা আস্তে আস্তে দেওয়া হচ্ছে। তো সেই জন্য যে এই টিকার পরিকল্পনা করেছিল, মাঝখানে একটু স্থবিরতা ছিল যে ভারতের কিছু টিকা আমাদের পাওয়ার কথা ছিল সেটা পাইনি, সেটাও এই মাস থেকে কিন্তু এই মাসের শেষের দিক থেকে কিন্তু শুরু হবে। যে সেরাম ইনস্টিটিউট আশ্বস্ত করেছে যে ওনারাও আমাদেরকে যে 3 কোটি টিকার আমাদের যে টার্গেট ওনাদের কাছ থেকে আনার কথা ছিল সেটা কিন্তু ওনারা আবার দেয়া শুরু করবে। আর চায়না টিকাও আমাদের এসছে, ফাইজার মডার্না এসছে। তো সবকিছু মিলিয়ে টিকা দানের যে অগ্রগতিটা আমাদের মতো উন্নয়নশীল দেশে, আমি বলবো যে যথেষ্ট। সরকারও এক পর্যায়ে এসে খুব চেষ্টা করেছে যে বিভিন্ন সোর্স থেকে টিকা আনার জন্য, এবং মজুদও ভালো আছে এবং পাইপলাইনেও আছে। আমি যতটুকু জানি টিকা কার্যক্রমটা গতিশীল হবে, বাচ্চাদেরকে দেওয়া শুরু করেছে। সবকিছু মিলে হোপফুলি আমাদের দেশেও আগামী 7 থেকে 8 মাসের মধ্যে টার্গেট নেওয়া হয়েছে যে 12 কোটি লোকে ভ্যাকসিন দেওয়া যায় কিনা। তো আশা করি সরকার এবং বেসরকারি ভাবে বা সবার সহযোগিতায় এটা সফলতার দিকে যাবে বলে আমি মনে করছি। ইনশাআল্লাহ। আমাদের মাঝে কিন্তু আমাদের মেডিসিন স্পেশালিস্ট এবং নিউরোলজিস্ট বন্ধু ডক্টর আমিনুর রহমান যুক্ত হবে এবং অলরেডি যুক্ত হয়েছে। সো তোমাদের কারো যদি নিউরোলজিক্যাল কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো। আমিনুল আমাদের মাঝে আছে। আমিনুল, তোমাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো? ধন্যবাদ। ভালো, তুমি কেমন আছো? আমি তো এই যে কেবল করোনা থেকে উঠলাম এবং তোমাকে দেখে মনে হচ্ছে আমারও অনেক কিছু সমস্যা বের হচ্ছে, নিউরোলজিক্যাল কিছু সমস্যা আছে। তোমাকে দেখে তো কোনো করোনার মতো মনে হচ্ছে না, তুমি তো অনেক বেশি মানে হাসি খুশি। হ্যাঁ, করোনাকে নিউরোলজিক্যাল সমস্যাতে কিছুতে বোঝা যাচ্ছে না। না মাশাআল্লাহ। আছে, হ্যাঁ, সবারই কম বেশি আছে, কারণ করোনা থেকে উঠলাম কেবল। সো সব মানে তোমাদেরকে পেয়ে তো মনে হচ্ছে কি একটু সাহস পাচ্ছি। তো তোমার কাছে প্রথমে আমি একটা প্রশ্ন করতে চাই আমিনুল, যে করোনা আক্রান্ত ব্যক্তির স্নায়ুতন্ত্রের উপর কি প্রভাব পড়তে পারে, একটু যদি বলো। জি ধন্যবাদ। করোনা আক্রান্ত একটা আছে হলো, আমরা একটা বলি শর্ট টাইম ইফেক্ট, একটা লং টাইম ইফেক্ট। আমরা এখন ইদানিং আমরা টার্ম নতুন ইউজ করেছি লং 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 কোভিড আর শর্ট কোভিড। যদি করোনাতে আক্রান্ত হয় প্রথম দিকে, আমরা সাধারণত যে কোনো রোগীটা যদি প্রথম দিকে আক্রান্ত হয় কিছু কিছু নিউরোলজিক্যাল সমস্যা সে নিয়ে আসে। কেউ কোনো মাথা ব্যথা, এর আগে তো যে আমার যে বন্ধু যে শফিল, সে বলেছে যে তার নর্মাল যে করোনাতে আক্রান্ত হলে মানে আমরা কিরকম সিমটম পাই, কিন্তু নিউরোলজিক্যাল সমস্যার মধ্যে আমরা প্রথমে পাই মাথা ব্যথা। অনেক মাথা ব্যথা নিয়ে আসে, অনেকে দেখে ঘ্রাণ হারায় ফেলে, অনেকে দেখে কোনো হাত পা অবশ লাগে, সে দুর্বল লাগে। এগুলো সবগুলো নিউরোলজিক্যাল সমস্যা। এছাড়া দেখা যাচ্ছে কি তারা হলো অ্যাকুট কনফিউশন এসছে, সে কিন্তু উদাহরণস্বরূপ দেখা যায় ঠিক মতো কথা বললে জবাব দিতে পারছে না, সে একটু ডিপ্রেশনে থাকতে পারে। এগুলো হলো সাধারণত শর্ট টাইম ইফেক্টের মধ্যে চলে আসে। তো এই সমস্যার মধ্যে যেহেতু সাধারণত আমরা নিউরোলজিকে যে ভর্তি যে রোগীগুলো পেয়ে থাকি, একটা কোনোটা পেয়ে থাকি স্ট্রোক বলি আমরা, যেটা হলো যে হাত পা কোনো অংশ দুর্বল হয়ে যাওয়া অথবা কোনো দিকে অকেজো হয়ে যাওয়া, যেটাকে পক্ষাঘাত বলি, স্ট্রোক নিয়ে আসে। অনেক সময় দেখা যায় কি যে দেখা যায় কি যে পেশেন্টের হলো আমরা জিবিএস বলি, যে এটা হলো গুলেন বারি সিনড্রোম, এক ধরনের নার্ভের সমস্যা। নার্ভের সমস্যা নিয়ে দেখা যায় 2 পা অবশ হয়ে যায়, 2-4 হাত পা অবশ হয়ে যায়, এরকম অবশ নিয়ে আসে। কখনো দেখা যাচ্ছে কি যে সে তার দেখা যাচ্ছে যে তার পেশাব বন্ধ হয়ে যেতে পারে, যেটাকে আমরা ট্রান্সভার্স মাইলাইটিস বলি, এক ধরনের আর কি নার্ভের সমস্যার জন্য স্পাইনাল কর্ডে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে দেখা যায় যে তার পা দুর্বল হয়ে গেল, সাথে পেশাব বন্ধ হয়ে গেল। তারপরে তার দেখা যাচ্ছে কি যে আরো যদি আমরা প্রসেস করতে থাকে যে এই করোনা হয়ে যাওয়ার পরে এইগুলো সাধারণত করোনার মধ্যে প্রেজেন্টেশন পাওয়া যায়, কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে করোনা তার লং টাইম ছিল, এরপরে দেখা যাচ্ছে তার কিছু কিছু নিউরোলজিক্যাল সমস্যা থাকে। সেই সমস্যাগুলোর মধ্যে আমি যেটা বলি স্ট্রোক কিন্তু হতে পারে।
তারপরে তার ডিপ্রেশন বা নিউরোসাইকিয়াট্রিক কম্পোনেন্ট গুলো খুব বেশি থাকে, তার মন খারাপ থাকে, ডিপ্রেশন থাকে, সে তার ল্যাক অফ ইন্টারেস্ট, যে কোনো কাজ করতে সে আগ্রহ হারিয়ে ফেলে, এরকম অনেক সমস্যা তার তার হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে কি আরো যদি এক্সটেন্ড করতে থাকে, করোনা হয়েছে ধরেন 1 বছর আগে অথবা 6 মাস আগে, এখন তার হাত পা কাঁপে, আমরা হলো পার্কিনসন লাইক ফিচার নিয়ে সে অনেক রোগী আসতে পারে। অনেক সময় সে ভুলে যায়, মানে ডিমেনশিয়া বলি আমরা। লং কোভিড হলো, বাকি কোভিড 6 মাস আগে অথবা 3 মাস আগে কোভিড হচ্ছে, আস্তে আস্তে সে তার মেমোরি লস করে ফেলতেছে। এইরকম অনেক ধরনের সমস্যা নিয়ে আসে। তাহলে আমরা তো সাধারণত এই ইফেক্ট ভাগ করতে গেলে একটা শর্ট টাইম ইফেক্ট মানে ভাগ করি, একটা লং টাইম ইফেক্ট হয়। শর্ট টাইম ইফেক্টের মধ্যে হলো স্নায়ুতন্ত্র সরাসরি আক্রান্ত হতে পারে, যেটাকে আমরা স্ট্রোক বলি, যেটা ব্রেনে আক্রান্ত হয়। আর যেটাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বলি, এর আক্রান্ত হতে পারে। এই স্ট্রোকের মধ্যে অনেক সময় রক্তনালী বন্ধ হয়ে যায়, সেই স্ট্রোক হতে পারে। অনেক সময় রক্ত ক্ষরণ হতে পারে, সেই স্ট্রোক হতে পারে। আর অথবা দেখা যায় কি যে আমরা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, যেগুলো হলো মানে ব্রেনের বাইরে যেগুলো নার্ভ থাকে, মুখের কোনো নার্ভ বাঁকা হয়ে যাচ্ছে, আমি ইদানিং কিন্তু আমরা খুব পাচ্ছি। এটা এখনো রিসার্চের মধ্যে আছে। বেলস পালসি, ফেসিয়াল পালসি কিন্তু খুব পাচ্ছি, করোনা ছিল, এখন কিন্তু বেলস পালসি নিয়ে আসছে। এরকম অনেক ধরনের নার্ভ। তারপরে দেখা যাচ্ছে কি যে 4 হাত পা অবশ নিয়ে আসছে, পেশাব বন্ধ হয়েছে, পা অবশ নিয়ে আসছে, এরকম কিছু ইফেক্ট পাই। এটা শর্ট টাইম ইফেক্ট। লং টাইম ইফেক্ট আমরা গিয়ে বললাম, স্ট্রোক নিয়ে আসতে পারে, ডিমেনশিয়া নিয়ে আসতে পারে, নিউরোসাইকিয়াট্রিক কম্পোনেন্ট নিয়ে আসতে পারে, অথবা তাকে আমরা একটা বললাম সেটাকে বলি পার্কিনসন ডিজিজ, এরকম ফিচার নিয়ে আসতে পারে। ধন্যবাদ। হ্যাঁ, সমস্যা তো নিয়ে আসতে পারে। আমার তো মনে হচ্ছে তোমার কাছে আমার যেতে হবে, কারণ মাথা ব্যথা যেটা, এটা আমি আমি ভুগছি। তারপরে এই যে গালে ফেসিয়াল যেটা বললা, আমার মনে হচ্ছে হাত পা ঝিঝি করা, এরকম অনেক কিছু সমস্যা আমি ফেস করছি। জি তো জি জি এটার জি। আসলে সমাধান কি? মানে এগুলোর তো ট্রিটমেন্ট আছে, তাই তো? না, শর্ট টাইম যেগুলা। ট্রিটমেন্ট আছে আগে। হ্যাঁ, শর্ট টাইম যে ট্রিটমেন্ট, এটা সময় যেতে যেতে এটা সব বডি ইমিউনিটি ভালো করে দেয়। যে মুখে যদি কোনো দিকে হাত পা যদি ব্যথা থাকে, অথবা যদি একটু দুর্বল লাগছে, এগুলো এটাকে আমরা কনিক ফ্যাটিক সিনড্রোম বলি আমরা। এই জন্য করোনা হওয়ার পরে এক ধরনের ফ্যাটিকিটি তৈরি হয়, মানে কোনো কাজ করতে ভালো লাগে না, নিরিবিলি থাকতে ভালো লাগে, ও এখানে থাকে সেখানে বসে থাকতে ইচ্ছা করে, মানে নিজের কোনো মানে নিজের কোনো স্প্রেয়ার থাকে না, যে কোনো কাজে একটা উদ্যম থাকে না। এটাকে বলে ক্রনিক ফ্যাটিক সিনড্রোম। যে কোনো ভাইরাল ইনফেকশনের পরে এই ফ্যাটিক সিনড্রোম হয়। তো করোনার ক্ষেত্রে কিন্তু করোনা যেটা ভাইরাস ডিজিজ, এক্ষেত্রে হলো এই ফ্যাটিক সিনড্রোম নিয়ে আসে, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম নিয়ে আসে। তো এই ফ্যাটিক সিনড্রোম গুলো সময় যেতে যেতে আস্তে আস্তে ইমপ্রুভ করে। যদি এটি পারসিস্ট করে, সাধারণত আমরা কিছু কিছু ড্রাগ ইউজ করে থাকি। সেই ড্রাগ গুলোতে অনেক সময় দেখে যে ব্রেন স্টিমুলেট করার পরে এই ড্রাগ গুলো খেলে অনেক সময় দেখে যে তার দ্রুত এই ফ্যাটিক সিনড্রোমটা ভালো হয়ে যায়। আর এই যে বিভিন্ন জায়গায় টুইটিং, মুখ বাঁকা হয়ে যাওয়া, যদি এরকম যদি বাঁকা টাকা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা অনেক সময় বলি ফিজিওথেরাপি দিতে বলি। ফিজিওথেরাপি দিলে মুখের প্রতি বাঁকা হয়ে যায়, তো ফিজিওথেরাপি দিলে সেক্ষেত্রে অনেকটা ইমপ্রুভ করে যায়। আর আচ্ছা, মাথা এখানে ব্যথা আমাদের যেটা একটা। আছে, মাথা হ্যাঁ, হ্যাঁ। আর মাথা ব্যথা যেটা আছে, যেটা বললাম, মাথা ব্যথা অনেক কারণে মাথা ব্যথা হয়। মাথা ব্যথা করোনার প্রথম দিকে মানে শুরুতে মাথা ব্যথা হতে পারে, করোনা হলো, সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় যে জ্বরের সাথে মাথা ব্যথা হলো, সেটা এক ধরনের সমস্যা। আরেকটা হলো করোনা হলো, মাথা ব্যথা, করোনা ভালো হয়ে যাওয়ার পরে মাথা ব্যথা হয়ে গেল, তো সেক্ষেত্রে আমরা ডিপ্রেশন বলি। এই নিউরোসাইকিয়াট্রিক কম্পোনেন্ট ডিপ্রেশন থেকে মাথা ব্যথা হতে পারে। সেক্ষেত্রে চিকিৎসা দিলে এটা কিন্তু অনেক ইমপ্রুভ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কাছে আসতে হবে। এটা টেলিফোনে চিকিৎসা দিয়ে লাভ হবে না, আমরা দেখে বুঝে করে তাকে অ্যাসেস করে চিকিৎসা দিতে হবে। আচ্ছা, তারপরে তোমাদের কাছে যেতে হবে। কিন্তু আমাদের একটা বন্ধু প্রশ্ন করেছে এখানে, যে আমার পিঠের মাঝখানে খুব পেইন করে, বেশিক্ষণ বসে লিখতে পারি না বা পড়তে পারি না, ফলে শুয়ে শুয়ে লিখতে বা পড়তে হয়। এটা কি নিউরোলজিক্যাল প্রবলেম? হ্যাঁ, যে আমরা এই জিনিসটাকে আমরা বলে থাকি, যে কোনো ধরনের ব্যথা যদি আসে আমাদের, যেমন করে একটা একটা ধরনের এক ধরনের আছে, একটা পড়াশোনার মধ্যে আছে, অনেক ধরনের একটি ব্যথা থাকে। পেন রিলেটেড অনেক ডিজিজ কিন্তু আমরা ডায়াগনোস করি। এখন যদি পেন ডিউ টু দা, আমাদের বয়স সবারই বেশ না 50-এর কাছাকাছি হয়েছে, এই বয়সে যদি সে ফিমেল হয়, অনেক সময় অস্টিওপোরোসিস হতে পারে। তো অস্টিওপোরোসিস এই এজে শুরু হয়ে যায়। তো এই ধরনের সমস্যা, অথবা অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। এই ধরনের সমস্যাগুলো অনেক সময় আমাদের এই এজে শুরু হয়। যদি এরকম কোন সমস্যা হয়, তাহলে ডায়াগনোস আগে যদি করতে পারি, তাহলে আমরা চিকিৎসা দিলে ব্যথা ভালো হয়। অনেক সময় দেখা যায় কি পিঠে ব্যথা হচ্ছে, নন স্পেসিফিক পেইন, কোনো ইয়ে পাচ্ছি, আমরা খুব বেশি পাচ্ছি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যেন নন স্পেসিফিক পেইন থাকে। তাহলে এইগুলো কিন্তু মানে রোগীর সিমটমের সাথে কিছু টেস্ট করে, অ্যানালাইসিস করে আমরা কিন্তু আগাতে পারি যে এটা ব্যথাটা কি কারণ হয়। যদি ব্যথা যদি নিউরোলজিক্যাল ডায়াগনোস করতে পারি, তাহলে এভাবে চিকিৎসা দিয়ে দেখা যাচ্ছে সম্পূর্ণভাবে সুস্থ থাকে।
তারপরে তার কিছু তার কোনো পোস্টার যে নিচু হয়ে যে কাজ করে তাকে আমরা মানা করবো যে নিচু হয়ে কাজ করতে মানা করবো, তারপর কোনো ভারী জিনিস তুলতে মানা করবো। এগুলো কিছু পার্সোনাল যে পার্সোনাল যে ইয়েটা রয়েছে, যে তার পারিবারিক যে তার যে বিভিন্ন ওয়ার্ক যেগুলো আছে এইগুলো কাজ করতে তাকে আমরা নিষেধ করি, নিচু হয়ে যেগুলো কাজ করতে হয়, স্পাইনের উপর চাপ পড়ে। এইগুলো আগে ডায়াগনোসিস করলে আমরা পরবর্তীতে স্টেপগুলো তাদেরকে বলতে পারি। আচ্ছা, আমাদের আরেকজন বন্ধু লিখে রেখেছেন এখানে, ডক্টর আমিনের কাছে প্রশ্ন, করোনা পরবর্তী নিউরোলজিক্যাল সমস্যা কি কি দেখা যায়? তুমি তো মোটামুটি বলে দিয়েছো, তারপরে কি সংক্ষেপে কিছু বলবে কিনা? আচ্ছা, আমি আবারও বলছি, যদি করোনা প্রথম দিকে কিন্তু একটা আছে হলো আমরা শর্ট টার্ম ইফেক্ট, যেটা করোনার সাথে সাথে কিন্তু আমরা পেয়ে যাই। করোনার সাথে সাথে কিন্তু আমি এগিয়ে বলেছি কিন্তু যে আমরা সিমটমের মধ্যে বলে মাথা ব্যথা পাওয়া যায়, তারপরে তার মুখে মুখে যে কোনো দিকে বাঁকা হয়ে যেতে পারে, হাত পা যে কোনো দিকে অবশ হয়ে যেতে পারে, তারপরে চার হাত পা দুর্বল হয়ে যেতে পারে, অথবা স্ট্রোক লাইক ফিচার যেগুলো আছে এগুলো হতে পারে, অথবা কি বললাম আমরা কিন্তু ঘ্রাণ নিতে নিতে পারি। ঘ্রাণটাও কিন্তু আমাদের কিন্তু এই যে স্নায়ুর কাজ, মানে অলফ্যাক্টরি নার্ভ, যেটা আমার নার্ভের কাজ। এই রোগগুলো এগুলো হলো শর্ট টাইম, মানে শর্ট টাইম ইফেক্ট। তো আর লং টাইম ইফেক্টের মধ্যে আমরা আগে বলতাম এর মধ্যে প্রথম স্ট্রোক হতে পারে, ডিমেনশিয়া হতে পারে, তারপর ডিপ্রেশন হতে পারে, নিউরোসাইকেট্রিক অনেক কম্পোনেন্ট গুলো আসতে পারে, এছাড়া পার্কিনসন ডিজিজ আসতে পারে। তাহলে এই সমস্যাগুলো সাধারণত হয়। অনেক ধন্যবাদ ডক্টর আমিন। আসলে আমার মনে হয় যে বন্ধুদের আরো অনেক প্রশ্ন আছে তোমার কাছে। একজন লিখেছে, চিকেন পক্স হলে কি নার্ভের সমস্যা হতে পারে? মানে প্রশ্ন তো আসলে থাকবেই, করোনার সাথে চিকেন পক্স সবকিছু অনেক কিছু। তুমি একটু হ্যাঁ, খুব সুন্দর কোশ্চেন। চিকেন পক্স হলে নার্ভের সমস্যা হতে পারে, আমরা খুব পেয়ে থাকি। এই চিকেন পক্সের সাথে সাধারণত দেখা যাচ্ছে কি যে অনেক সময় স্ট্রোক লাইক ফিচার বলি, আমরা বলি সেরিবেলাম ইনফর্ম হয়, দেখা যায় সেটা হাঁটতে কষ্ট হয়, অনেক সময় সে ব্যালেন্স নষ্ট হয়ে যায়, এরকম হতে পারে। অনেক সময় দেখা যায় চিকেন পক্সের সাথে সাথে তার সাথে এনকেফালাইটিস, ব্রেনের মধ্যে ইনফেকশন তৈরি করে, অ্যাকুট ইনফেকশন তৈরি করে। সেক্ষেত্রে এগুলো কিন্তু খুব মারাত্মক হয়। চিকেন পক্সের সাথে এর সাথে দেখা যাচ্ছে চিকেন পক্স হলো, তাহলে দেখা যাচ্ছে ভালো হয়ে যাওয়ার পরে দেখা যায় পোস্ট ইনক্যাফেলাইটিস যদি কোনো একটা ইনক্যাফেলাইটিস হয়ে থাকে, তাহলে পোস্ট ইনক্যাফেলাইটিস সিনড্রোম ডেভেলপ করতে পারে। তাছাড়া দেখা যাচ্ছে কি যে এই ধরনের যদি ভাইরাল ইনফেকশনের পরে আমরা এর আগে বলছি ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, তার অনেক সময় দেখা যায় তার কাজ করতে ভালো লাগবে না, সে নিরিবিলি থাকতে ভালো লাগবে, অনেক সময় দেখে তার শরীরে শক্তি কম থাকবে। এই ধরনের অনেক ধরনের নার্ভের সমস্যা হতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ আমিনুল তোমাকে সময় দেওয়ার জন্য। আর আমি এখন যেতে চাচ্ছি শফিকের কাছে। শফিক, তুমি যদি একটু বলতে যে করোনা পরবর্তী জটিলতা সমূহ কি কি, মানে কিরকম জটিলতা গুলো হতে পারে? আসলে ধন্যবাদ সুমি। করোনা আসলে আমাদের এক স্যার বলে যে ম্যাজিক ডিজিজ, মানে জাদু। সে কোন যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের সমস্যা তৈরি করতে পারে। করোনা পরবর্তীতে ওই আমিনুল বলছে, আমিনুলের নিউরোলজিক্যাল সমস্যাও তৈরি করতে পারে। আমি চেস্ট বিশেষ চেস্টের সমস্যা তৈরি করতে পারে। জাকির আছে, জাকিরের হেপাটোবিলিয়ারি সমস্যা তৈরি করতে পারে। কয়েকদিন আগে আমি যদিও একটু অপ্রাসঙ্গিক, তারপরেও জাকিরের কাছে একটু প্রশ্ন রেখেই যাচ্ছি যেহেতু সুযোগ আসছে, যে বারডেমে ভর্তি হয়েছে হেপাটিক ইনক্যাপালোপ্যাথি আমরা বলি, চিকিৎসক থাকলে আপনারা বুঝতে পারবেন যে লিভারের সমস্যার কারণে ব্রেন অচল হয়ে গেছে। যে আমিনুলের সমস্যা হয়েছে, সমস্যার কারণ হলো লিভার, জাকিরের অঙ্গের কারণে আমিনুলের অঙ্গ অচল। তো এই ধরনের পেশেন্টে তারা কোভিড পজিটিভ পেয়েছে, স্ট্রেট ফরওয়ার্ড আমাদের ওখানে পাঠিয়ে দিয়েছে। এখন এই ইনকেফালোপ্যাথির পেশেন্টকে আর আমরা কি চিকিৎসা দিব? কোনো ওষুধ দেওয়া যায় না, সবকিছু রেস্ট্রিক্টেড, তার রক্তক্ষরণ প্রবণতা বেড়ে গেছে, কি একটা মুসিবত। এখানে আসলে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি, জাকিরের কাছে একটু আমার প্রশ্নটা রয়ে গেল। তো মূলত আমরা যেটা দেখি যে সবচেয়ে বড় সমস্যা হলো ফুসফুস বা শ্বাসের সমস্যাটা, যে দেখা যায় যে একটুতেই হাঁপায়ে যাচ্ছেন, এবং অনেক রুগী আছে যারা মারাত্মক করোনায় আক্রান্ত হয়, তাদের এই শ্বাসের জটিলতা ভালো হতে অনেক সময় অনেকটা সময় লেগে যায়। দেখা যায় যে ছুটি দেওয়ার সময়ও আমরা বলি যে আপনি একটা অক্সিজেন সিলিন্ডার কিনবেন বা অক্সিজেন কনসেন্ট্রেটর কিনবেন, বাসায় যখন থাকবেন বা যখন ঘুমাবেন বা যখন আপনি একটু হাঁটাহাঁটি করবেন, অক্সিজেন লাগায়ে হাঁটাহাঁটি করতে হয়। তো দেখা যাচ্ছে তার লাইফ একদম রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং রিকভারি হতে অনেকটা দিন সময় লেগে যায়। একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমার এক পেশেন্ট, রিলেটিভও বটে,
উনি একজন ডক্টরের মা, উনি আমাদের স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ডায়াবেটিক, হাইপারটেনসিভ, 65+ এজ, ওবেসিটি আছে, অ্যাজমা আছে, হাইপোথাইরয়েডিজম, অলমোস্ট অনেকগুলোই মেটাবলিক ডিজিজ আছে, এন্ডোক্রাইন ডিজিজ তো আছেই। উনি আমরা করোনা আক্রান্ত হয়ে স্কয়ারের আইসিইউতে ভর্তি হলেন। আইসিইউতে ওনাকে ভেন্টিলেশন দেওয়া হলো। সেখান থেকে উনি যাই হোক সব ধরনের চিকিৎসা, ইভেন টসিলিজুম্যাব যেটা বলে অনেক দামি, প্লাজমা কনভালিসেন্ট প্লাজমা বলি, যে রক্তের যে রস, সেটাও দেওয়া হয়েছে। সবকিছু দেওয়ার পরে আলটিমেটলি যাই হোক লাকিলি ওনাকে ভেন্টিলেটর থেকে বাসায় পাঠানো সম্ভব হয়। প্রায় 4 মাস উনি বাসায় অক্সিজেন দেওয়া অবস্থায় ছিলেন। পরে আমাদের পালমোনোলজিস্টরা তখন আসলে কোনো আমরা কি করব, কি চিকিৎসা দেব খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক এম্পেরিক্যালি আমরা কিছু ড্রাগ ইউজ করতাম, যদি এখন সেগুলো রেকমেন্ডেশন চলে এসেছে। তো আলটিমেটলি উনি এখন রান্না বান্না করেন, সিঁড়িতে উপরে ওঠে, তো তো রিকভারি হয়ে যাচ্ছে। তো করোনা পরবর্তী মূল যে সবচেয়ে বেশি যে জটিলতা আমরা ভুগছি সেটা শ্বাসকষ্ট। এছাড়াও যে অলরেডি আমিনুল বলেছেন ফ্যাটিক, ক্লান্তি, এটা কেন হচ্ছে এটা আসলে খুব বেশি এক্সপ্লানেশন নেই কেন যে এটা ক্লান্তিটা চলে আসে, এবং এটা সাধারণত 4 থেকে 6 সপ্তাহে রিকভার করে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় এটা 2 বছর পর্যন্ত থাকে। তো এটার এক্সপ্লানেশন নেই যে কেন এরকম হয়। এছাড়া ধরেন কাশি, অনেকের কাশি থাকে, কাশি দূর করা যায় না, তখন আমরা বিভিন্ন ধরনের অ্যাজমার যে ইনহেলার ড্রাগগুলো ইউজ করতে হয় ওগুলো ইউজ করি। অনেকে নাকে গন্ধ পায় না, সেই গন্ধটা আর ফিরে পাচ্ছে না। সাধারণত 4 সপ্তাহের মধ্যে সবাই গন্ধ ফিরে পায়। কিছু মানুষ আছে গন্ধ আর ফিরেই পাচ্ছে না, কি একটা মুশকিল, খাওয়া দাওয়া করতে যাবে তো খাওয়ার গন্ধ পায় না, ভালো খাওয়ার মজা পায় না, মানে আশেপাশে দুর্গন্ধযুক্ত খাবার খাবার পচে গেছে, সে এসে মজা করে খাচ্ছে, মানে বুঝতেছে না যে খাবারটা নষ্ট হয়ে গেছে, কেমন মুশকিল। আমিনুলের কাছে এই পেশেন্টগুলো অবশ্য বেশি যায় যে গন্ধ পাচ্ছি না। তো এছাড়াও ধরেন আমি এখনো কিন্তু গন্ধ ফিরে পাইনি। আমার 21 দিন হয়ে গেছে সাবধান, কিন্তু এখনো গন্ধ ফিরে পাইনি, হালকা হালকা গন্ধ পাই। খাবার খাওয়ার আগে সবার কাছে পেয়ে জিজ্ঞেস যাও, করে পেয়ে নিও যাও, পেয়ে খাবারটা যাও, গন্ধ পেয়ে যাও উঠছে ভাই, কিনা, পেয়ে যাও। ভালো আছে কিনা, দেখে নিও। তো যাই হোক, এছাড়াও যেমন আমার সাথে একজন নেফ্রোলজিস্ট বসেন, একজন নেফ্রোলজিস্ট বন্ধু আসার কথা ছিল, আমি জানি না উনি এসেছেন কিনা। উনি আমাকে বলছেন যে করোনা পরবর্তীতে পেশেন্ট এসেছে নেফ্রোটিক সিনড্রোম নিয়ে, গ্লোমেরুলার নেফ্রাইটিস নিয়ে, মানে কি না নিয়ে আসতে পারে। ইভেন যার কোনো সিমটম ছিল না করোনাকালীন, সে করোনা পরবর্তী 4 সপ্তাহ পরে এই ধরনের সিমটম নিয়ে আসছে, যেগুলো আমরা কোরিলেট করতে পারছি না। অনেক সময় আমাদের বিভিন্ন স্টাডিতে আসছে এগুলো লং কোভিড এর সিমটম হিসেবে, যদিও আগে ছিল না কিন্তু এখন আবার সিমটম ডেভেলপ করেছে। তো এই ধরনের অনেক রকমের সমস্যা আসলে আছে। এবং ম্যাজিক ডিজিজ মানে ওই যে বললাম যে এমন ডিজিজ মনে হচ্ছে জীবন শেষ, অক্সিজেন ছাড়া বাকি জীবন আমার চলবে না, কিন্তু সেখান থেকে পেশেন্ট এসে রান্না বান্না করছে, সিঁড়িতে উঠে যাচ্ছে, হাঁটা চলাফেরা করছে। লাংসটা দেখা যাচ্ছে 80% ইনভলভ ছিল, 80% ইনভলভ ছিল, জাকির বলেছে সিটি স্ক্যানে বোঝা যায় 80% ইনভলভ। লাংসটা দেখা যাচ্ছে যে একেবারে ভালো হয়ে গেছে। যে আমি যে পেশেন্টের কথা বললাম, ওনার 10 মাস, প্রায় 10 মাস পরে যে সিটি স্ক্যান করা হয়েছে সেখানে মাত্র 1 to 2% ইনভলভমেন্ট ছিল। এটা আমরা আনএক্সপ্লেনেবল, এটা কিভাবে ইমপ্রুভমেন্ট হয় এটা। মানে প্রথম দিকের যে সিটি বা এক্স রে দেখেছি, দেখে ফাংশনাল যে লাংসটা ইফেক্টিভ মনেই হচ্ছে না আছে, পুরোটাই মনে হচ্ছে ডিস্ট্রয়েড হয়ে গেছে, মানে পুরো অ্যাটম বম পড়লে যেরকম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এরকম একটা অবস্থা। এই লাংটা আবার ইফেক্টিভ হয়ে যাচ্ছে। আসলে আল্লাহ পাক যে আমাদের শরীরের মধ্যে কত ক্ষমতা রাখছে, এটা এগুলো না দেখলে বুঝতামই না, না যে মানুষ যে এতটা রিকভার করতে পারে। ধন্যবাদ শিবু, তুমি না, ভালো তোমাকে হয়ে যাবে, এখন টেনশনের ধন্যবাদ কোনো কারণ নেই। এখন বিদায় দিচ্ছি না, মানে ধন্যবাদ এখন দিলে হবে না। আমি আরেকটু জানতে চাই এটার সাথে, যে এই যে জটিলতাগুলো যে হবে করোনা পরবর্তীতে, এইটা কি আগে থেকে বোঝা যায়, যে অনুমান করা যায় কি কি হতে পারে জটিলতা? ধরো কেউ কি বুঝতে পারে? আসলে হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন। আসলে মানে বিজ্ঞান সায়েন্টিফিক্যালি যেটা দেখেছে যে কিছু ফ্যাক্টরস, যেমন ক্লিনিক্যাল ফ্যাক্টরস, যে বয়স বেশি, পুরুষ, তারপরে ডায়াবেটিস আছে, অন্যান্য কোমরবিডিটি আছে, যেমন লিভারের সমস্যা, কিডনির সমস্যা ইত্যাদি আছে, তাদের করোনা যেমন দীর্ঘমেয়াদী সমস্যা করতে পারে। সাথে সাথে কিছু বায়োকেমিক্যাল ফ্যাক্টরস আছে, যে যেমন ওই যে আমিনুল বলতেছিল, জাকিরও বলতেছিল যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন, সিরাম ফেরি রিঅ্যাক্টিভ প্রোটিন যদি 50-এর বেশি, অনেক সময় আমরা বলি 100-এর বেশি থাকে, ফেরিটিন যদি 500-এর বেশি থাকে, ডি ডাইমার যদি রেইজ করার অর্থ হলো যে কিছু রক্তনালী ব্লক হয়েছে, রক্ত জমাট বেঁধে বেঁধে আমার ফুসফুসে রক্তনালী ব্লক হয়ে যায়। শুক্রের ফুসফুসে রক্তনালী ব্লক হয়ে আমাদের শরীরের ক্ষমতা আছে সে আবার এটাকে খুলে ফেলতে পারে, কিন্তু যদি দেরি হয়ে যায় ততক্ষণে দেখা যায় যে পার্মানেন্ট ড্যামেজ হয়ে যায়। তো এই ড্যামেজটা আমরা বুঝে ফেলি যে ডি ডাইমার অনেক বেশি আছে। এছাড়াও সিটি স্ক্যানে আমরা দেখলাম যে অনেক বেশি ইনভলভমেন্ট আছে, পেশেন্টের অক্সিজেন রিকোয়ারমেন্ট বেশি আছে।
এবং কিছু কিছু স্টাডিতে দেখা গেছে কিছু পেশেন্ট আছে যারা সাধারণত 6 থেকে 7 দিনে শ্বাসকষ্ট ডেভেলপ করে এবং দ্রুত খারাপ হয়ে যায়। এদের পরবর্তীতে দেখা যায় যে প্রগনোসিস খারাপ হয়ে যায়। যারা একসময় তো কোভিড ছিল, আমার ফ্রেন্ড ছিল, মাইনুদ্দিন প্রথম কোভিড, আমি ওর আত্মার মাগফিরাত কামনা করছি। মাইনুদ্দিন আমার একদম ক্লোজ ফ্রেন্ড, আমার রোল ছিল 75 ওর 76, আমরা একসাথে পড়ালেখা করতাম, একসাথে পরীক্ষা দিতাম, একেবারে জেন্টলম্যান। ও প্রথম মারা গেল। ও যখন কোভিডে ভর্তি হলো, ওর যে জটিলতাগুলো নিয়ে আসলো, তখন কিন্তু আমরা কোভিডের চিকিৎসাও সঠিকভাবে জানি না, যে অ্যান্টিকগুলেন্ট দিতে হবে, কর্টিকোস্টেরয়েড দিতে হবে। দেওয়ার আগে অলরেডি দেখা যাচ্ছে যে সাইটোকাইন স্টর্ম বলে যে শরীরের মধ্যে ইমিউন ফাংশনগুলো নিজেরা ঝগড়াঝাটি করে এমন অবস্থা তৈরি করে ফেলে যে আসলে কোনো ওষুধেই তখন আর কিছু করা যায় না। তো এই যে ব্যাপারগুলো ঘটছে, এগুলো কিন্তু ওই ওই যে বললাম যে কিছু ফ্যাক্টর দিয়ে আঁচ ঠিক করা যায়, কিন্তু কখনো কখনো আমরা অনেক পেশেন্টই পাচ্ছি যে করোনা ভালো হয়ে গেছে, একেবারে ভালো হয়ে বাসায় চলে গেছে, সেখান থেকে হঠাৎ করে তার একটা ইভেন্ট হয়ে বাসায় চলে আসছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের জাতীয় প্রফেসর আবদুল্লাহ স্যার ওয়াইফ কোভিড আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন। উনি ভালো হয়ে বাসায় চলে গিয়েছিলেন। বাসায় যাওয়ার 28 ডে মানে 3rd-4th উইকের পরে হঠাৎ করে ওনার সিভিয়ার শ্বাসকষ্ট, খুব শ্বাসকষ্ট, সাথে সাথে বিএসএমএম-তে নিয়ে আসা হয় এবং আমরা আসলে ডায়াগনোসিসও পুরোপুরি করতে পারি নাই। হয়তো আমাদের ফ্যাসিলিটিস কম ছিল, আমরা মনে করেছিলাম যে ফুসফুসের রক্তনালী সম্ভবত ব্লক হয়ে গেছে। তো এটাও কিন্তু কোভিডের পরে এই ঘটনাগুলো ঘটছে। আমি একজন জয়েন্ট সেক্রেটারিকে জানি যে উনি কোভিডের পরবর্তীতে ওনার হার্ট রেট কমে 44 থেকে 36-এ নেমে আসছে। আমরা পুরা কোভিডের সব চিকিৎসা দিয়েছি, কোনো কিছুতে কিছু হয় না। উনি ওখান থেকে আমাদের হাসপাতাল থেকে বিএসএমএম-তে এসেছে, বিএসএমএম-তে এসে ওনার ভালো লাগে এনে এখানে আবার কোভিডের পুরো চিকিৎসা পেয়েছে। যদিও একবার আমরা রেমডেসিভির বলি, ঔষধপত্র যেগুলো বলি, একবার দেওয়ার পরে আমরা সাধারণত আgoই না, কিন্তু এখানে দেখা হলো উনি আবার কোভিডের চিকিৎসা দিয়েছে, কোনো কিছুতেই কিছু হচ্ছে না। পরে উনি হার্ট ফাউন্ডেশনে গেলেন, হার্ট ফাউন্ডেশনে যে ওরা প্ল্যান করলো যে এবার পেসমেকার লাগাবে। এনিহাউ তারপরে আস্তে আস্তে উনি রিকভার করেছেন, এখন ভালো আছেন এবং উনি এখন অফিস করছেন। তো এই যে সমস্যাগুলো পোস্ট কোভিড যে কোনো অঙ্গের হতে পারে এবং আগে থেকে প্রেডিক্ট করার যে ক্লিনিক্যালিও আমরা বুঝতে পারি, কিছুটা বায়োকেমিক্যাল ফ্যাক্টর দিয়েও বুঝতে পারি, আবার কিছুটা একেবারে আননোন, আগে থেকে কিছুই প্রেডিক্ট করা যায় না, সাডেন ইভেন্ট নিয়ে আসছে, সেক্ষেত্রে আমরা আসলে হওয়ার পরে বুঝতে পারি যে ব্যাপারটা ঘটেছে। ধন্যবাদ। আচ্ছা, তুমি এই যে রেমডেসিভিরের কথা বললে, এটা কাদের ক্ষেত্রে দিতে হয়? ধরো আমার কোভিড হলো, আমি তো দেইনি, কারা দিবে না, এটা কিভাবে? ধন্যবাদ সুমি। অ্যাকচুয়ালি কোভিডের ঔষধ কোনটা ব্যবহার করা যাবে, কোনটা ইফেক্টিভ না, এইটা নিয়ে কন্ট্রোভার্সি এখনো আছে। ইভেন রেমডেসিভিরও আদৌ কতটুকু কাজ করে সেটা নিয়েও কন্ট্রোভার্সি আছে। এখন পর্যন্ত যেটা, যে কোনো পেশেন্টের যদি হাইপক্সিমিয়া ডেভেলপ করে, আমাদের কাছে নিয়ে বলবে কথা একটু আস্তে আমাদের শুনতে। কোনো পেশেন্টের যদি অক্সিজেন লাগে, সেই সমস্ত পেশেন্ট যারা, বিশেষ করে যারা হসপিটালে ভর্তি হতে হয়, ওই অক্সিজেন দিতে হচ্ছে, এনাদেরকে আমরা রেমডেসিভির দেই, ডেক্সামেথাসোন নামে একটা ওষুধ দেই এবং লো মলিকুলার ওয়েট হেপারিন, বা এটা ওরাল ফর্মে বা আইভি সাবকিউটেনিয়াস ফর্মে আমরা দিয়ে থাকি। তো এটা সাধারণত যাদের হসপিটালাইজ হয় সেই সমস্ত ক্ষেত্রে আমরা রেমডেসিভিরটা ইউজ করি। যাদের মাইল্ড কোভিড যেমন তোমার হয়েছিল, সেই সমস্ত ক্ষেত্রে আসলে রেমডেসিভিরের কোনো রোল নাই। ধন্যবাদ। কারণ এটা আমাদের সবাই ফোন দিয়ে জিজ্ঞেস করছে তুমি দিয়েছো রেমডেসিভির নিছো কিনা, আমি ওকে তো দেয়নি। আমি তোমার প্রেক্ষাপটে একটু বলি, যদিও অফ দ্য রেকর্ড বলতে হবে আমাকে, কারণ এই ব্যাপারগুলো আমি চোখের সামনে দেখছি, তো যে রোগটা এত ভীতি, মানে যতটা না, মানে দেখা যাচ্ছে কি 2% 3% মানুষ এফেক্টেড হচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো যে আমাদের জাকিরের যে হেপাটাইটিস বি, ওই ধরনের মাত্র 1% পেশেন্ট সিরোসিস বা ওইভাবে খারাপ হচ্ছে, কিন্তু কোভিডটা এত আতঙ্ক তৈরি করে। আমি খুব বিখ্যাত একটা হাসপাতালে আমার বিখ্যাত একজন প্রফেসর, নাম বলতে পারছি না, উনি চিকিৎসা করেন, ওনার আন্ডারে ভর্তি হন, এবং যত প্রফেসর ভর্তি হয়েছে এবং যত আমার রিনাউন্ড কিছু পার্সন আমাদের দেশে আছে, পলিটিশিয়ান হইতে পলিটিক্যাল বা যে কোনো ফিল্ডে রিনাউন্ড, তারা সবাই ওনার কাছে চিকিৎসা নেন। ওনারা ভর্তি হলে আমি দেখেছি স্যারকে রেমডেসিভির দিতে, ব্যারিসিটিনিব দিতে, কখনো কখনো মানে কোনো কিছুই বাদ দেয় নাই। ডেক্সামেথাসোন আমরা বলি যে 7 দিনের আগে না দিতে, 7 দিনের পরে দিবেন, ওনারা আমাদের পড়াইছেন, কিন্তু ওনারা এটা পালন করেন না, ওনারা নিজেরাই আগে ভাগে দিয়ে দেন। আবার কখনো কখনো যে লো মলিকুলার ওয়েট হেপারিনটা হাইপক্সিমিয়া নাই, কিচ্ছু নাই, পেশেন্ট মাইল্ড কোভিড এমনি ভালো হয়ে যায়,
ওনারে দিয়ে দিয়েছে। পেশেন্ট আমার কাছে আসছে, আমি বলি আপনি এগুলো কেন ইউজ করছেন? বলছে যে উনি আমাকে দিছে, আমি ব্যবহার করেছি। যেহেতু আমরা পালমোনোলজিস্ট, কোনো না কোনো ভাবে আমাদের এই সমস্ত তথ্য চলে আসে। তো রোগটা এত আমি বিপজ্জনক যে আগে ভাগেই মানে সতর্কতা অবলম্বন করছি সবাই আমরা। সবাই একটু ভয়ে থাকে, সবাই সব মানে ভাবে এটা দিলে বোধহয় সেফ থাকা যাবে, আমি কেন দিলাম না, আমি কেন করলাম না, আমাকে অনেকেই বলে। তা আমি বলছি, না, আমার নিশ্চয়ই দরকার থাকলে আমাকে অবশ্যই বলতো, হ্যাঁ, আমার বন্ধুরা তো ডাক্তার। তো আমি এটার জন্য একটু বললাম এই অনুষ্ঠানে, যাতে অনেকের মনে এটা আছে যে হয়তো রেমডেসিভিরটা দিলে কোভিডের জন্য দরকার, কোভিড হলেই দিতে হয়। সেটা না, যাদের দরকার, যারা হসপিটালে থাকে, আমাদের বন্ধু যেভাবে বললো, যাদের অক্সিজেন দরকার হয় তাদের জন্যই দরকার, সবার জন্য হয়তো না। তো আরেকজন বন্ধু প্রশ্ন করেছে, এটা আমি জাকিরকে প্রশ্ন করি, যে করোনা হলে শরীর ফুলে যায় কেন? জাকির শোনা যাচ্ছে না, মনে হয় তোমার মাইক্রোফোনটা। এখন শোনা যাচ্ছে কি? এখন ঠিক আছে। যেটা হচ্ছে যে সফিলের কথা থেকেই বলি। সফিল একটু আগে বলছিল যে ওর এক বন্ধু নেফ্রোলজিস্ট, যে বলেছে যে যে নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রোলজিতে একটা ডিজিজ আছে বা কিডনির একটা ডিজিজ আছে নেফ্রোটিক সিনড্রোম, ওটাতেও কিন্তু শরীর ফুলে যায়। হ্যাঁ, তো এখন যেটা বললো আমাদের যে যিনি প্রশ্নটা করলেন, সাধারণত শরীর ফুলে যাওয়ার এটা খুব সাধারণ কোনো একটা ইয়ে না যে সবার যে শরীর ফুলে যাবে। আসলে করোনা শরীরের যে কোনো জায়গায় হতে পারে। তো ইউজুয়ালি যেটা দেখা যায় যে যদি কিডনি সিস্টেমটাকে এফেক্ট করে, সেই ক্ষেত্রে ওই যে কিডনি ফাংশন যদি তার ডিটেরিয়েট করে, এটার একটা ধরন হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। এছাড়া গ্লোমেরুলার নেফ্রাইটিস আছে। তো প্রবাবলি যিনি প্রশ্ন করেছেন ওনার যদি কোনো রোগী এরকম থাকে, তো আমার যেটা মনে হচ্ছে যে এই কিডনিতে হয়তো এফেক্ট করেছিল, অথবা আগে থেকে উনি কিডনি ডিজিজ ছিলেন, সেই ক্ষেত্রে ওনার আবার কোভিড এসে এটাকে অ্যাগ্রাভেট করে দিয়েছে। তো সেই কারণে আসলে শরীরটা ফুলতে পারে। এটা এটাই আসলে শরীর ফুলে যাওয়ার জন্য পসিবিলিটি। এছাড়া কোনো ধরনের যদি যে বডির যে ইমিউন সিস্টেম ফাইট করে কোনো অ্যালার্জিক কন্ডিশন যদি থাকে সাথে যোগ হয়, সেক্ষেত্রে শরীর ফুলতে পারে। তো আসলে যে কোনো কিছুই হতে পারে, যে কোনো সিস্টেমেরই সিমটম হতে পারে। তো সেই ক্ষেত্রে শরীর ফোলাটা একটা সিমটম বা একটা সাইন, যেটা সাধারণত কিডনি যদি এফেক্ট হয়ে থাকে সে কারণেই হয়ে থাকে। তো ওনার ক্ষেত্রে হয়তো বা এইটাই কারণ হতে পারে। আচ্ছা। আর আরেকটা জিনিস তোমার কাছে জাকির জানতে চাই, যে লিভারের সমস্যা আছে এরকম রোগীদের করোনা সংক্রমণ হলে তা কতটা গুরুতর হতে পারে? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো, আমাকেই করলে। যে আমি বিষয়টা নিয়ে কাজ করি, পরিপাকতন্ত্র এবং লিভার নিয়ে বিশেষ করে। আমাদের যেটা দেখা গিয়েছে যে কথায় কথায় আসছিল, সফিউলও বলছিল যে সিরোসিস বা হেপাটাইটিস বি সি। হেপাটাইটিস বি ভাইরাসটা কিন্তু খুব কমন, এটা তোমরা জানো। তো আমরা হয়তো সবাই ভ্যাকসিন নিয়েছি। এটা আমাদের দেশে, আমাদের যে স্টাডি আছে, আমাদের বিভিন্ন সময় আমাদের দেশেই অনেক স্টাডি আছে হেপাটাইটিস বি নিয়ে। তো হেপাটাইটিস বি এ যে আক্রান্তের সংখ্যা কিন্তু আমাদের দেশে যথেষ্ট, প্রায় এটা 8 থেকে 10% লোক, মানে প্রায় 10 জনে 1 জন কিন্তু হেপাটাইটিস বি তে আক্রান্ত। এবং এই 10 জনের 1 জন আক্রান্ত, এবং যারা আক্রান্ত এদের মধ্যে কিন্তু 10 to 20% লোক কিন্তু সিরোসিস বা ক্রনিক লিভার ডিজিজে যাচ্ছে। তো এই সংখ্যাটা নিতান্তই কম না। আমি যদি এভাবে ধরি, ধরো যে আমাদের দেশে 16 কোটি যদি লোক হয়, তাহলে কিন্তু 1,60,00,000 লোকের কিন্তু হেপাটাইটিস বি দিয়ে আক্রান্ত। ইটস এ বিগ হিউজ নাম্বার। তো এর মধ্যে তো যারা হেপাটাইটিস বি তে আক্রান্ত আছে, এদের অনেকে হয়তো ক্যারিয়ার হিসেবে আছে, কেউ হয়তো ক্রনিক ডিজিজে আছে, কেউ মাইল্ড ফর্মেট আছে, বুঝতেই পারছে না, সাইলেন্টলি কিন্তু হেপাটাইটিস বি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো কারো কারো যখন এটা ক্রনিক ডিজিজ হয় এবং এটা অ্যাডভান্স ডিজিজ হয়, তখন এটা সিরোটিক পর্যায়ে যায়। এবং সিরোটিক পর্যায়ে গেলেও কিন্তু এটা যদি কম্পেনসেটেড অবস্থায় থাকে, মানে কন্ট্রোলড অবস্থায় থাকে, এই কন্ট্রোল সিরোসিসও কিন্তু অনেক সময় বোঝা যায় না, সিমটম দেয় না। তো এখন আবার যাদের হচ্ছে যে কন্ট্রোলে নাই বা কম্পেনসেটেড নাই, তখন ডিকম্পেনসেটেড সিরোসিস হয়। তো এই সিরোসিস হলে কিন্তু এই পেটে পানি চলে আসা, রক্ত বমি হয়, এই সমস্ত অনেক কিছুই আসে। তো আমি হেপাটাইটিস বিটাকে এই জন্য বললাম, যেহেতু এটা 10% লোকের আছে। এতে 1,60,00,000 লোক আমাদের দেশে হেপাটাইটিস বি আক্রান্ত, এদের অনেকেই ক্রনিক ডিজিজে আক্রান্ত, কেউ সিরোসিসে আছে। এখন যাদের এই লিভার ডিজিজ, এই একটা ডিজিজ হচ্ছে হেপাটাইটিস বি, এছাড়া হেপাটাইটিস সি আছে, যদিও সংখ্যায় কম। এছাড়া অন্যান্য ফ্যাটি লিভার ডিজিজ থেকে কারো কারো সিরোটিক আছে, বা অন্যান্য কোনো লিভার ডিজিজ আছে, কনজেনিটাল কিছু ডিজিজ আছে, কিছু মেটাবলিক ডিজিজ আছে। তো এই সমস্ত ডিজিজ যাদের আছে, লিভারের ডিজিজ, তারা যদি করোনায় আক্রান্ত হয়, তাদের কিন্তু ফেটালিটি অনেক বেশি। এই আমাদের দেশেই এইগুলো নিয়ে কিছুটা কাজ হয়েছে এই করোনা পিরিয়ডে।
সেটাতে দেখা গিয়েছে যাদের আগে থেকে সিরোসিস আছে, সেটা যে কম্পেনসেটেড থাকুক বা ডিকম্পেনসেটেড থাকুক, মানে হচ্ছে কন্ট্রোল থাকুক বা আনকন্ট্রোল সিরোসিস থাকুক, তাদের কিন্তু ফেটালিটি অনেক ক্ষেত্রে দেখা গেছে 50 to 60%। ইটস এ বিগ নাম্বার। মানে যাদের সিরোসিস আছে এবং হচ্ছে যে এটা ডিকম্পেনসেটেড, মানে পেটে পানি আছে অলরেডি, সে আগেই অনেক ডিজিজ বিভিন্নভাবে ওষুধ নিচ্ছে, সাপোর্টিভ ট্রিটমেন্ট, তাদের যাদের করোনা হয়েছে এদের দেখা গিয়েছে মোটামুটি 2 জনে 1 জন লোক কিন্তু মারা গিয়েছে। সেই জন্য আমরা এটা বলি যে যাদের আগে থেকে লিভার ডিজিজ ডায়াগনোস করা আছে, বিশেষ করে সিরোটিক পেশেন্ট, তারা ডেফিনেটলি তারা হসপিটালে ভর্তি হবেন। এবং এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি লেভেল, যেখানে এই যে সফিলের মতো লোকরা কাজ করে, যেটা আইসিইউ তে কাজ করে, ওরকম অনেক রোগী আইসিইউ তে ছিল আমাদের, যারা এদের 50% কিন্তু মারা গিয়েছে। সেই জন্য যাদের আগে থেকে জন্ডিস আছে বা সিরোসিস আছে, ফ্যাটি লিভার আছে, মেটাবলিক ডিজিজ আছে বা হেপাটাইটিস সি আক্রান্ত আছে, তারা অবশ্যই কোভিড হওয়া মাত্রই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে হসপিটালাইজড হয়ে চিকিৎসা নেবেন। এটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার আগেই হসপিটালাইজ হতে হবে, কারণ এদের একেবারে ডেফিনেটলি সবাই খারাপ হবে। হয়তো অনেকেই বেঁচে যাবেন, কিন্তু অনেকে কিন্তু মৃত্যু মুখে পতিত হয়েছেন এবং ইতিমধ্যে হয়েছে। সেই জন্য এই হেপাটাইটিস বা যে কোনো ধরনের লিভার ডিজিজে আক্রান্ত করোনার পেশেন্ট ডেফিনেটলি পরিপাকতন্ত্র লিভার বা মেডিসিন বিশেষজ্ঞ শরণাপন্ন হবেন এবং হসপিটালে ভর্তি হবেন। হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেবেন, যাতে সমস্ত চিকিৎসাগুলো সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া যায়। কারণ হচ্ছে তার কিন্তু কোভিড এর চিকিৎসা তো লাগছে, কিন্তু এর আগে তার যে সিরোসিসের চিকিৎসা সেটা চলছে, সেটারও কিন্তু আরো অ্যাডভান্সলি দিতে হবে, আরো মেটিকুলাসলি চিকিৎসা দিতে হবে, যাতে সবকিছু মিলে এই তার আগের ডিজিজ এবং করোনা এটাকে কমপ্লিট করা যায়। তো আপাতত এটাই বলছি। সুমি, তোমার কাছে ফেরত যাচ্ছে। আহ, শফিকের শফিকের কাছে তো আমি যেতে চাচ্ছি, কিন্তু শফিকের কি একটু বাইরে যেতে হচ্ছে জরুরি প্রয়োজনে? এই যে সুমি, আমি আসলে ডক্টর আমিনুল আছেন, জাকির আছেন, আমি বলছি ওদেরকে অনুরোধ করছি, আমি খুব একটা জরুরি কাজে আমাকে একটু উঠতে হচ্ছে। তো আশা করি ওরা ভালোভাবেই আমার পার্টটা পালন করবে। বন্ধুরা, না, আমাদের সবার কাছ সময় থেকে বিদায়। এমনিতেও খুব একটা বেশি নেই, কারণ 11টা বেজে গেছে অলরেডি। সময়ও মানে খুব একটা হাতে নেই। তো তোমার যেহেতু সময় নেই, তোমাকে আমরা আটকে রাখছি না। আহ খুবই ভালো লাগলো তোমার সাথে কথা বলে, কিন্তু আরো একদিন সময় দিবে। ফুসফুসে নিয়ে আরো অনেক কিছু আমাদের জানার আছে। করোনায় মানে ফুসফুসের উপর অনেক প্রভাব পড়ে, অনেক কিছু আমাদের বন্ধুরা হয়তো জানতে চায়। তুমি আরো একদিন সময় দিবে, আজকে তুমি যেহেতু ব্যস্ত আছো। তো ভালো থাকো, অনেক ধন্যবাদ তোমাকে, দেখা হবে ধন্যবাদ আবার। সুমি, ধন্যবাদ সবাইকে, আমার 88 বন্ধু সবাইকে আমার তরফ থেকে সালাম এবং ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। 2বার কোভিড আক্রান্ত হয়েছি, ভ্যাকসিনেটেড, ফ্যামিলি সহ কোভিড আক্রান্ত হয়েছি, এবং সাফারিংস আমার মনে হয় সমস্ত ডাক্তার যারা আছেন, আমিনুল আছেন, জাকির আছেন, ওরাও কোনো না কোনো ভাবে কোভিডে মানে এফেক্টেড হয়েছে। কোনো না কোনো ভাবে কোভিড তাদের উপর বিশাল প্রভাব বিস্তার করেছে। তো সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমিনুল, তুমি একটু যদি সংক্ষেপে কিছু বলো, কারণ আমাদের সময় আসলে একদমই কম। আমরা বিদায় নিব। যারা হচ্ছে কোভিডে ভুগছে অথবা কোভিড পরবর্তী যারা মানে সমস্যা হচ্ছে স্নায়ুতন্ত্রে, তাদের জন্য তুমি যদি কিছু বলো। ধন্যবাদ তুমি। ভয় পাওয়ার কিছু নাই, করোনাকে আমাদের জয় করতেই হবে যেভাবে সম্ভব। তো সময় যেতে যেতে নিরোধী সমস্যাগুলো অনেকটা ইমপ্রুভ করে যায়। প্রথম দিকে সমস্যাটা অনেক বেশি থাকে, যে কোনো জিনিসে মাথা ব্যথা হচ্ছে, এই মাথা ব্যথা তো সহ্য বা টলারেবল হয় না। তো এটা যখন বোঝাই দেওয়া যায়, রোগীকে বুঝতে পারা যায় এটা জিনিসটা হতেই পারে, তো তখন দেখা যায় কিছু ওষুধ দেওয়ার সাথে সাথে উন্নতি করে যায়। তারপর তার মন খারাপ থাকতেই পারে, এই জন্য আমাদের কাছে আসলে আমাদের বুঝতে পারে তার মন খারাপ, ওষুধ দিলে সে ভালো হয়ে যায়। তাকে কিছু কাউন্সিলিং করতে হয় যে অসুখটা নিয়ে চিন্তা করতে হবে না। অনেকে করোনা হয়েছে মানে হলো বিভিন্ন রকম কথা বলে, আমার হাঁটুতে ব্যথা শুরু হয়েছে, গায়ে ব্যথা হয়েছে, মাংসে ব্যথা শুরু হয়েছে, বিভিন্ন রকম শব্দ সে উচ্চারণ করতে থাকে। কারণ করোনা হলে তার মনে যে প্রভাবটা, সেটাই মারাত্মক প্রভাব। সেই প্রভাবের জন্য শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন রকম সে অসুখের কথা সে চিন্তা করতে থাকে এবং সেরকম সে প্রেজেন্টেশন নিয়ে আসে। তো এই এই যে চিন্তা, যেটা যে করোনা হলে যে বিভিন্ন রকম অসুখ হতেই হবে এবং এটা কোনো কোনো রুলস নাই, কিন্তু অনেক অসুখ হয়ে থাকে করোনা পরবর্তীতে। কিন্তু এগুলো যদি আমাদের কাছে যদি প্রপার ওয়েতে আগে আগে আমাদের সাথে যোগাযোগ করে, তাহলে দেখা যায় কি এই জিনিসগুলো বেশিরভাগই অসুখে দেখা যাচ্ছে কি যে কাউন্সিলিং,
কাউন্সিলিং মানে হলো আপনাকে বুঝাই দেওয়া যায় যে অসুখটা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না। এই দুশ্চিন্তা যত বেশি করতে থাকবেন বিভিন্ন রকম সমস্যা আসবে। যে জাকিরের কাছে যেমন আইবিএস লাইক ফিচার, বারবার করে বাথরুমে যাবে, এরকম হতে পারে। আমার কাছে আসবে, মাথা ব্যথা নিয়ে আসবে, আমার কাছে ঘুম হয় না এরকম নিয়ে আসবে, দুর্বল লাগবে এরকম সমস্যা নিয়ে আসবে। এই সমস্যাগুলো কিন্তু করোনা হলেই যে হতে হবে এরকম কথা নেই। অনেকে কিন্তু এইসব সমস্যা নিয়ে কিন্তু আমাদের চেম্বারে বলেন, হাসপাতালে বলেন, আমাদের কাছে গেছে। করোনা কোনো এমন কোনো বড় কোনো অসুখ নেই। আপনি যদি অন্য কোনো কোমরবিড কন্ডিশন না থাকে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। এটা অবশ্যই যেমন আমাদেরকে অনেক সময় দেখা যায় যে আপনার আপনার বলেন বা আমাকে বলেন বা অন্য কাউকে বলি, যে দেখা যাচ্ছে কি যে সাবক্লিনিক্যাল ইনফেকশন হয়ে গেছে, ইমিউনিটি ডেভেলপ করেছে অনেক বেশি। জাকিরও আগে বলছে হার্ড ইমিউনিটি যেটা বলছে, যে হঠাৎ করে আগে ইমিউনিটি অল্প অল্প করে আমি আমি মাঝে মাঝে নিজেরও দেখছি আমার জ্বর আসছে, জ্বর জ্বর লাগছে, নাক দিয়ে পানি আসছে, হাঁচি আসছে, তারপর আমি একটা প্যারাসিটামল খেয়েছি, পরের দিন কাজ করতে গেছি, আস্তে আস্তে দেখে যে আমি ভালো হয়ে গেছি। তো আমার তো এত লং কোভিড বা কোভিড এর প্রেজেন্টেশন নাই, কিন্তু কারণ হলো আমি যে মেন্টালি স্ট্রং থাকছি, এটা কোনো অসুখের মধ্যে পড়ে না। অনেকে চিন্তা করে যে এইটা একটা বিরাট ব্যাপার, যে মাথা ব্যথা হয়েছে, একটা জ্বর জ্বর লাগছে, সে শুয়ে পড়লো, শুয়ে পড়ার সাথে সাথে কিন্তু তার জ্বর কিন্তু 3 গুণ বেড়ে গেল। এই যে তার শুরু হয়ে গেল বিভিন্ন রকম সাইকোসোমাটিক ডিজিজ, আমার বলে মানে মনের সাথে শরীরের একটা অসুখ। এই মনের সাথে শরীর অসুখগুলো কিন্তু করোনা কিন্তু বেশি এফেক্ট করে। যে জন্য রোগীরা কিন্তু আমাদের কাছে আসে এবং আমাদের কাছে কিন্তু এই ব্যাপারে তারা বিভিন্ন রকম মতামত চায়। তো আমাদের কাছে আসলে যদি আমরা যদি দেখি যে তার একটা অসুখ কিনা, তার মনের অসুখ নাকি তার শরীরের কোনো অংশের অসুখ, সেগুলো যদি আমরা ডায়াগনোস করতে পারি প্রথমেই, তো দেখা যায় কি যে তার এই সমস্যাটা কিন্তু দূরীভূত হয়ে যায়। নাহলে সে অনেক দিন পরে, 6 মাস পরে আসে, আর ভালো লাগছে না, কিছু করছে না, ভুলে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা নিয়ে আসতে পারে। এই সমস্যার জন্য প্রথমেই কিন্তু আমাদের কাছে আসবেন। আমরা আসলে আমরা কিন্তু এই ব্যাপারটা যদি আমরা আগে ডায়াগনোস করতে পারি, সেক্ষেত্রে রোগীরা অনেক ভালো থাকে। ধন্যবাদ। আচ্ছা, আমাদের একজন বন্ধু প্রশ্ন করেছে, ক্যালসিফাইড স্পট কি? আচ্ছা, ক্যালসিফাই স্পট কে কোথায় করে এটা ক্যালসিফিকেশন? ক্যালসিফিকেশন তো অনেক জায়গায় হয়, ব্রেনের মধ্যে আছে, লাংসে আছে, লিভারের মধ্যে আছে, বিভিন্ন জায়গায়। ক্যালসিফাইড মানে হলো এখানে কোনো কারণে কোনো কোনো শরীরে বিশেষ কোনো কারণে কোনো ক্যালসিয়াম কোনো ডিপোজিট হতে পারে, অথবা দেখা যায় এখানে কোনো ফাইব্রোস কোনো টিস্যুটা দেখা যাচ্ছে কি যে মানে এখানে মানে ডিজঅর্গানাইজড হয়ে এটি ক্যালসিফাইড মধ্যে একটা একটা ক্যালসিয়াম জমা হলে যেমন সাদা একটা স্পট দেখা যায়, এরকম স্পট দেখে। যেমন ব্রেনের মধ্যে আছে ক্যালসিফিকেশন আছে, এই ক্যালসিফিকেশনের কারণটা ক্যালসিয়াম জমা হয় না, কিন্তু দেখা যাচ্ছে এজিং প্রসেসে অনেক সময় দেখা যায় ব্রেনটা ডিজেনারেশন হয়ে বিভিন্ন অংশে দেখা যায় কি এটা ফিজিওলজিক্যাল, মানে 40 বছর হলে ব্রেনের বিভিন্ন অংশে এরকম করে স্পট দেখা যায়। তো এইগুলো ভয় পাওয়ার কিছু নেই। অনেকে চিন্তা করে এটা মনে হয় ব্রেনের মধ্যে ক্যালসিয়াম জমা হয়ে গেছে, ব্রেনটা নষ্ট হয়ে গেছে, এরকম মনে করার কোনো কারণ নেই। এটা অনেক সময় আচ্ছা, আমাদের ফিজিওলজিক্যাল হয়। জি। একজন বন্ধু জিজ্ঞাসা করেছে তোমার চেম্বার কোথায়, তুমি ছোট্ট করে তোমার পরিচয়টা দিয়ে দাও, কোথায় আছো, কারণ সবার পরিচয়টা দেয়া হয়েছে, তুমি যেহেতু পরে যুক্ত হয়েছে তোমার পরিচয়টা দেয়া হয়নি। জি। তুমি কোথায় প্র্যাকটিস করছো একটু জানিয়ে দাও আমাদের জি। বন্ধুদেরকে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমার নাম হলো ডক্টর আমিনুর রহমান। আমার নাম আমিনুল না, আমিনুর রহমান। আর আমিনুর, ঠিক আছে? তো আমি এখানে দেখছি কি যে হয় যে চেম্বার ডক্টর আমিনুল, আমি আমিনুল না, আমি আমিনুর রহমান। আমি ইন্টার্নিস্ট এবং নিউরোলজিস্ট। আমি ইন্টারভেনশনে কাজ করি। আমি আমার কর্মস্থল হলো জাকিরের সাথে, আমরা একসাথে আছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আর আমার চেম্বার হলো উত্তরা ল্যাব 8 1, 6 নম্বর সেক্টর যে ল্যাব 8 আছে হাউস বিল্ডিং এর কাছে, যে ওই ল্যাব 8 1 আমি চেম্বার করি। ওখানে গিয়ে আমার নাম বললেই মানে দেখে দিবে। আর যদি আমার হাসপাতালে যায়, সরাসরি নিউরোলজি বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ গেলে আমাকে পাওয়া যাবে। আচ্ছা, ধন্যবাদ। বন্ধুরা তো এখন জেনে গেল। আর আমি এবার যেতে চাচ্ছি জাকিরের কাছে, যে জাকির, আমাদের সময় তো আসলে খুব বেশি নেই, সময় অলরেডি আমরা পার করে গেছি, কিন্তু প্রশ্ন তো আসলে শেষ হচ্ছে না, অনেক অনেক প্রশ্ন আছে। আহ তো একটা প্রশ্ন একটু ছোট্ট করে করতে চাই, যে লিভারের সমস্যা আছে এরকম রোগীরা কি কোভিড-19 টিকা নিতে পারবে? হ্যাঁ, পারবে। উত্তরটা হচ্ছে পারবে। ইভেন আমাদের যে লিভারের যে জটিল যে ডিজিজ গুলো, বিশেষ করে লিভার সিরোসিস, যেটা এটা আসলে অনেক জটিল একটা ব্যাপার। এটা কোনো সময় ভালো হয় না, এটা কন্ট্রোল করে রাখার একটা চেষ্টা আমরা করে থাকি। কিন্তু তারপরেও দেখা যায় যে অনেক রোগীর লাইফ এক্সপেক্টেন্সি যদি এটা ডিকম্পেনসেটেড না হয়ে যায়, মানে কন্ট্রোলড থাকে,
কন্ট্রোল সিরোসিসে অনেক রোগী আমরা 5-7 বছর বা ইভেন 10 বছর বেঁচে থাকতে দেখেছি উইথ ট্রিটমেন্ট। কিন্তু আহ, যারা ডিকম্পেন্সেটেড হয়ে যায়, পেটে পানি টানি চলে আসে, তাদের ক্ষেত্রে লাইফ এক্সপেক্টেন্সিটা অনেকটাই লিমিটেড হয়ে যায়। তো তারপরেও আমরা বলবো যে যেহেতু কোভিড একটা খুবই কন্টাজিয়াস ডিজিজ এবং কোভিড থেকে অনেক জটিলতা হয়, বিশেষ করে যাদের কোমরবিড ডিজিজ আছে, এরকম লিভার ডিজিজ, কিডনি ডিজিজ, নিউরোলজিক্যাল ডিজিজ যেটাই থাকুক না কেন, তো সেই ক্ষেত্রে টিকাটা অবশ্যই নিবে। এবং টিকার কোনো কন্ট্রাইন্ডিকেশন কোনো ডিজিজেই নাই, স্পেশালি যাদের এখানে আমিনুরও আছে আমার সাথে হয়তো এগ্রি করবে, সেটা হচ্ছে যাদের খুব সিভিয়ার ধরনের কোনো অ্যালার্জি আছে, এরকম ছাড়া প্রত্যেকটা মানুষ কিন্তু টিকা নিতে পারবে এবং সেটা নিতে হবে। কারণ এত কন্টাজিয়াস এটা, এটা থেকে বেঁচে থাকার চেষ্টাটা তো ডেফিনেটলি করতেই হবে। তো সেই জন্য আমি বলবো আমার বন্ধুদেরকে বা যারা দেখছে, যে যারা লিভারের রোগী আছেন বা অন্যান্য ডিজিজ আছেন, তারা আরো আগে নিবেন, আরো আগে যে লাইন দিবেন যে আমাকে টিকাটা আগে দিন। কারণ হচ্ছে যে কোমরবিডের যেহেতু যাদের আছে তাদের কোভিড হলে জটিলতা বাড়তে পারে, সেই জন্য ডেফিনেটলি টিকা নিবে। আচ্ছা, আরেকটা জিনিস বলো, যেসব রোগী পরিপাকতন্ত্র আর লিভারের সমস্যায় ভুগছে, তাদের সংক্রমণ হলে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, আর তাদের চিকিৎসা ব্যবস্থাটা কেমন হবে কোভিডে যদি তারা আক্রান্ত হয়? আচ্ছা, এখানে একটু বলে নেই যে কোভিড, যে আমিনুলও বলছিল বা সফিউলও বলছিল যে আসলে বডির এমন কোনো জায়গা নেই সেখানে কোভিড ইফেক্ট করে না। তো আমার একটা জিনিস মনে পড়ে যাচ্ছে, আমাদের স্যার বইপত্রেরই কথা, স্যাররা বলতো যে দুটা ইনফেক্টিভ ডিজিজের পরীক্ষায় প্রশ্ন আসে যে তিনটা ইনফেক্টিভ ডিজিজ, তিনটা ইনফেক্টিভ ডিজিজ যে নাম বলে এমবিবিএস এর কোশ্চেন এটা, যে এটা বডির এমন কোনো জায়গা নাই সেখানে এফেক্ট করে। সেই ডিজিজটা আমরা পড়ে এসেছি ছিল টিউবারকুলোসিস বা টিবি, সিফিলিস, আরেকটা হচ্ছে যে টাইফয়েড। যদিও টাইফয়েডটা এখন অনেকটাই চিকিৎসাযোগ্য, সিফিলিসও চিকিৎসাযোগ্য, টিবিও চিকিৎসাযোগ্য, ওষুধ ভালো ভালো এসেছে। তো এখন করোনা যুগ হলো, যে এমন কোনো জায়গা নাই যে করোনা এফেক্ট করে না। তো সেই জন্য যেটা বলছি যে পরিপাকতন্ত্র এবং লিভার এখানেও করতে পারে। তো সিমটমের ক্ষেত্রে যেটা দেখা যায় মাঝখানে, তোমাদের মনে আছে কিনা যে এমন কিছু সিমটম আসতো যেটা জিআইটি সিমটম, শুধুমাত্র ডায়রিয়া বা পেটে ব্যথা, আর ওই যে বলে খাবার গন্ধ পায় না, এর সাথে কিন্তু খাবারের স্বাদও পায় না। তো স্বাদ হ্যাঁ, যেমন গন্ধ না পাওয়াটার ব্যাপারটা হচ্ছে নিউরোলজিক্যাল ইস্যু, সে খাবারের যে স্বাদ পায় না সেটাও কিন্তু গ্যাস্ট্রোএন্টারোলজিক্যাল ইস্যু। তো আমাদের যে তুমি যে বললে যে তোমার, যেমন তোমারও হয়তো হয়েছিল কিছুদিন আগে, সিমটমের মধ্যে নিশ্চয়ই তোমার একটু খাবার অরুচিও আমার ছিল। আমি এটা আমি আমি বলছি, শোনো, আমার তো জিভের উপর পুরো সাদা একটা লেয়ার হয়ে গেছিল, মনে হয় কি কোনো খাবারের টেস্টই নাই, আর সবকিছু ঝাল এক্স্যাক্টলি। লাগতো। মানে যখন খাবার একটু টেস্ট আসতেছে সব ঝাল লাগতো। তো সবকিছু ডিফারেন্ট, এটা একদমই আমি বলবো যে আলাদা, এরকম কখনো আগে ফিল করি নাই। এক্স্যাক্টলি। তো এরকম ওই যে পরিপাকতন্ত্রের সিমটমস গুলো আসলে এরকম হয়, ক্ষুধা মন্দাটা একেবারে কমন হয়, কারো কারো একটু পেটে ব্যথা হতে পারে, আরেকটা একটু ছিল যে ডায়রিয়ার মতো হয়। তো এই জিনিসটাই ছিল খুব ক্ষেত্র বিশেষে। ওই যে সফিউল একটা কথা বলছিল যে ওর একটা পেশেন্ট এরকম, বা ও শুনেছিল যে হেপাটিক এনকেফালোপ্যাথি মানে লিভারের রোগের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল। আসলে এটা সরাসরি কোভিড দিয়েও হতে পারে, যেহেতু কোভিড মাল্টি সিস্টেম এফেক্ট করে, দিস ইজ পসিবল। তবে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, হেপাটিক এনকেফালোপ্যাথি যদি হয়ে থাকে, প্রবাবলি ওই রোগীটার প্রি এক্সিস্টিং বা আগে থেকে কোনো লিভার ডিজিজ ছিল। ওই যে বিশেষ করে দেখা যায় যে সিরোটিক পেশেন্ট গুলো সাইলেন্ট থাকে, যেটা আসলে কন্ট্রোলড ওয়েতে সিরোসিসটা আমরা বলি কম্পেনসেটেড সিরোসিস, বোঝাই যায় না। সিরোসিস হয়ে বসে আছে কিন্তু কম্পেনসেটেড, যখনই ডিকম্পেনসেটেড হয়ে যায় মানে পেটে পানি চলে আসে, তখনই কিন্তু রোগীটা বুঝে যে না আমার তো জটিল ডিজিজ হয়েছে, এবং তখন ডাক্তারের কাছে যায়। তো সেই জন্য কোভিড হলে জিআইটি সিমটমের মধ্যে এক হচ্ছে ক্ষুধা মন্দা, মানে পরিপাকতন্ত্রের যে সিমটম, পরবর্তী হচ্ছে তার একটু পেটে ব্যথা হতে পারে, একটু বমিটিং ভাব হতে পারে, আর হতে পারে যে তার একটু এই যে যেটা বললাম যে ডায়রিয়া। এগুলো খুব সিরিয়াস, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিমটম গুলো এত সিরিয়াস না যতটা সিরিয়াস হচ্ছে রেসপিরেটরি সিমটম অথবা নিউরোলজিক্যাল সিমটম, যে আমিন বলছিল স্ট্রোক হয়ে যেতে পারে, যে হাইপার কোয়াগুলেবল একটা স্টেট হয়, যে ডি ডাইমার বেড়ে যায়, যেটা বলা হচ্ছে যে রক্ত জমাট বাঁধার প্রবণতা। তো আমাদের পরিপাকতন্ত্রের ক্ষেত্রে সিমটম গুলো আমি বললাম, কিন্তু এত জটিল হয় না। তবে সতর্ক ওইটাই থাকতে হবে, বিশেষ করে যাদের লিভার ডিজিজ, যে আগে থেকে মেটাবলিক লিভার ডিজিজ বা ইনফেক্টিভ লিভার ডিজিজ যেটা সিরোটিক, এই সমস্ত রোগীদেরকে ডেফিনেটলি হসপিটালে ভর্তি হয়ে অন্যান্য আরো ইন্টার্নিস্ট যারা আছে আমিনদের মতো বা সফিউলদের মতো সবার সাথে যোগাযোগ করে আমাদের মানে একটা মাল্টি ডিসিপ্লিনারি টিম আসলে কাজ করে। একটা আইসিইউতে যখন রোগী ভর্তি হয় তখন কিন্তু সবাই অ্যাটেন্ড করে, নিউরোলজিস্ট অ্যাটেন্ড করে, রেসপিরেটরি অ্যাটেন্ড করে, আমাদেরকেও ডাকে বিভিন্ন কারণে। একটা সমন্বিত চিকিৎসা আসলে
তো সতর্কতা থাকতে হবে এটাই যে হলে এটা অবহেলা করা যাবে না, সেটা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। তো সেটাই হচ্ছে কথা। মানে সম্মিলিত সবারকেই লাগবে, সবার চিকিৎসা লাগবে যখন হসপিটালে থাকবে। আসলে সেই এক্স্যাক্টলি। অবস্থায় যদি যায়, কার কখন কোন পেশেন্টের কি দরকার হচ্ছে ডাক্তাররা তখন বুঝে সেভাবে ট্রিটমেন্টটা করবে। আর বাড়িতে থাকলে তো বোঝাই যাচ্ছে যে যদি মাইল্ড হয় তাহলে আমার মনে হয় সেভাবে বাড়িতে থেকে ট্রিটমেন্ট করতে পারছি আমরা, যাদের মাইল্ড হয়েছে বা হচ্ছে। কিন্তু যাদের আসলে ডাক্তারের কাছে যেতে হচ্ছে তারা সেভাবে ট্রিটমেন্ট করবে। এবং আমাদের বন্ধুরা তো আছে, আমাদের কিন্তু একটা বন্ধু যাকে তোমাকে রিকোয়েস্ট করেছে তোমাকে উত্তরা চেম্বার নিতে, যাতে তোমার কাছে সে ট্রিটমেন্টের সুযোগ পায়। আমাদের আহ সব বন্ধুদেরকে আমরা যদি আসলে পেয়ে যাই একটা ছাদের নিচে, এর চেয়ে বড় সুবিধা আর কিছু হতে পারে না আমাদের। এটা আমার মনে হয় যে খুবই ভালো একটা সুবিধা হয় আমাদের সব বন্ধুরা মিলে যদি একটা জায়গায় করানো যায়, সবাই মিলে যদি এক জায়গায় প্র্যাকটিস করো, একটা চেম্বার খোলো, এটা কিন্তু ভালো আইডিয়া, খারাপ না। তো হ্যাঁ বন্ধু, যাই হোক। আমিন তো আছে, যেমন আমিন আর আমার অফিস হচ্ছে মিটফোর্ডে, ঢাকা শহরের একেবারে দক্ষিণ মাথা, আর আমিন চেম্বার করে একেবারে উত্তর মাথা। তো আমি আবার মাঝখানে গ্রিন লাইফে চেম্বার করি। তো ব্যাপারটা হচ্ছে যে আসলে সবাই সব জায়গায়, ঢাকা শহর অনেক বড়, 2 কোটি 2.5 কোটি মানুষের শহর, সব জায়গায় করা যাবে না। তবে যে বন্ধুটি বলেছে হয়তোবা উত্তরাতে আপাতত চেম্বার করা সম্ভব না, আমিনের কাছে যাক। আমিন ইজ এ ভেরি গুড ডক্টর, এবং আমিন ইজ এ ইন্টার্নিস্ট, এবং আমিন আমার খুব ছোটবেলার ফ্রেন্ড বলবো, যে মেডিকেল কলেজ, যদিও সে সিলেট মেডিকেলের ছাত্র, কিন্তু আমিনের সাথে সবসময় একটা গুড রিলেশন ছিল। তো আমিনের কাছে যাও ভাই, আমিন লিভার এবং পরিপাকতন্ত্রের চিকিৎসাও খুব ভালো জানে। তুমি উত্তরা থেকে আমার কাছে আসতে হবে না, আশা করি উত্তরাতে সলভ হয়ে যাবে। না না, যাকে তুমি চলে আসো আমার পাশের চেম্বার, পাশের চেম্বার তুমি বাহার শুরু করো, আমার জন্য ভালো যাই হোক, হবে। আমি তো শুধু তোমাদের আমার দুজন না, জন্য ভালো হবে। আমাদের সব বন্ধুরা আমাদের এক জায়গায় চলে আসছো, সব ডাক্তার বন্ধুরা, আমরা তাহলে এক জায়গায় আচ্ছা, যাব, যাকে যার যাকে যেখানে যাকে আমার দরকার পাশে সে থাকলে আমি সেখানে দেখা আসবো। শক্তিশালী হবো আর এটা কি। একটা ভালো প্ল্যাটফর্ম হবে আমাদের 88 সব বন্ধুদের জন্য, যে এক জায়গাতেই সবাইকে পেয়ে যাবো, সব ডাক্তার বন্ধুদেরকে। আইডিয়াটা খারাপ না। আচ্ছা সুমি, দেখি, আরেকজন বন্ধু আইডিয়া ইজ ভেরি লিখেছে, গুড, শোনো আমরা শোনো, দেখি চিন্তা করি। হ্যাঁ, একজন বন্ধু লিখেছে আমাদের সময় নেই, কারণ আজকেও মানে শেষ করতে হবে। করোনা হলে কি চুল পড়ে যায়? জাকির কি বলো? নাকি এটা আমিনুল উত্তর দিবা? আচ্ছা আমিন উত্তর দাও। আচ্ছা, ধন্যবাদ। মানে আমি এর আগে বলেছি, মানে করোনা হওয়ার সাথে সাথে যে কোনো কিছু হলেই মানে মনে 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 করবে করোনার সাথে সম্পর্কিত। সেটাই। ব্যাপারটা কিন্তু সবসময় সঠিক না, ঠিক আছে? হ্যাঁ, তো চুল পড়ার সাথে আসলে আমরা এই ধরনের কোনো ইয়ে পাইনি, এখনো কোনো লিক এক্স্যাক্টলি, হ্যাঁ। পাইনি। তো হয়তো সামনে হয়তো বা কোনো রিসার্চ আসে কিনা, কিন্তু এই পর্যন্ত আমরা যেহেতু পড়াশোনা করেছি এই পর্যন্ত লিঙ্ক পাইনি। তো করোনা হলে যে চুল পড়ে যেতে এই কারণে পড়তে পারে, যদি সে ডিপ্রেশনে থাকে, তার মন খারাপ থাকে, দেখা যায় যে তার অন্য সময় যে চুলের ব্যাপার সে খেয়ালই করেনি। আমি করোনার পরে দেখা যায় যে তার বিভিন্ন জায়গায় ব্যথা, চুল পড়তেছে, চোখে কম দেখতেছে, নাকটা একটু একটু এরকম লাগছে, বিভিন্ন রকম সমস্যা তার হতেই পারে। তো এইসব ব্যাপারগুলো সে যখন খেয়াল করে থাকে তখন মনে হয় কি যে চুল পড়ছে। আর প্রতিদিন কিন্তু আমাদের নর্মাল যে হেয়ার ফল যেটা 100, যদি 100টা যদি চুল পড়ে, মানে আমরা যদি বলি কি নর্মাল। যে আমাদের নর্মাল বলি, তো দেখা যাচ্ছে করোনার পরে সে এইগুলো খুব খেয়াল করে, আমার মনে হয় চুলমেল সব পড়ে যাচ্ছে, ইয়ে হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো আসলে ঠিক না। আসলে ডিপ্রেশন থেকে অনেক সময় মন টন খারাপ থেকে অনেক সময় অনেক ধরনের সিমটম ডেভেলপ করে। তো এইগুলো মানে বেশি দুশ্চিন্তা না করাই ভালো। আর যদি বেশি আমার সমস্যা হয় তাহলে তাহলে কোনো একজন হেয়ার মানে ডার্মাটোলজিস্ট যারা আছেন তাদের সাথে দেখা, অনেক সময় দেখা যায় কি যে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে মানে চুলের মধ্যে, যেটা আমরা ফাঙ্গাল বলি, বা এরকম কোনো ইনফেকশন থাকতে পারে, বা সিবোরিক ডার্মাটাইটিস বলি। এই ক্ষেত্রে চুল পড়তেই পারে, তো সেক্ষেত্রে দেখায় নেওয়া ভালো হয়। আমারও মনে হয় যে ধন্যবাদ। এটা আমরা কোনো একটা অনুষ্ঠানে আবার আমরা কোনো চর্মরোগ বিশেষজ্ঞকে নিয়ে আসবো, তখন বন্ধু তোমার এই চুলের সমস্যা হয়তো সেদিন কথা বলতে পারবে। আর আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করতে চাচ্ছি, কারণ বন্ধুরা যখন বসেছি, কথা যখন হচ্ছে, কথা চলতেই থাকবে, প্রশ্ন আসতেই থাকবে, শেষ হবে না। আর আসলে কথা বলতে গেলে করোনা যেহেতু এখন এমন হয় যে আমাদের মনে হয় এটার জন্য বোধহয়, করোনার কারণে বোধহয় এরকম হচ্ছে, বা করোনা হয়েছে দেখে এরকম হচ্ছে, মানে এটা হতেই থাকে, আমাদের মনের মধ্যে চলতেই থাকে। আর এটা মনে হয় চলতে থাকবে, কারণ করোনাটা আসলে এত সহজে যাবে না। আমাদের জীবনের সাথে, করোনার সাথে আমাদেরকে অভ্যস্ত হয়ে যেতে হবে, এবং এভাবে আমাদের জীবনটাকে সামনে নিয়ে যেতে হবে, এবং সবকিছুকে ওভারকাম করে এগিয়ে যেতে হবে। জাকির এবং আমিনুল, তোমাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। জাকির, তুমি যদি কিছু বলো বন্ধুদের উদ্দেশ্যে। হ্যাঁ, প্রথমে আমি ধন্যবাদ দিচ্ছি
এবং শুভকামনা করছি আমাদের বন্ধু সাগর ও এই হৃদয় ৮৮ তে এরকম একটা সুন্দর প্রোগ্রামে আমাদেরকে ইনভাইট করার জন্য। এবং আমরা বিশেষ করে সুমি, আমিনুর, এরা সবাই আমাদের পুরনো বন্ধু। আমরা অনেক আগে থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করি, ভবিষ্যতেও ইনশাল্লাহ করব। ৮৮-র যত প্ল্যাটফর্ম আছে আমি সব জায়গায় কাজ করতে চাই। ৮৮-র সবাইকে আমি বন্ধু মনে করি, যে যেই গ্রুপেই কাজ করুক না কেন আমি সবাইকে ৮৮ হিসেবে দেখি। এটা গেলো একটা কথা। আরেকটা হচ্ছে যে এই ধরনের প্রোগ্রামগুলো আসলে কিন্তু খুবই ইফেক্টিভ। যেমন আমি যদি উপস্থাপনার কথা বলি, আমি সুমিকে সামনে রেখেই বলছি, সুমি চমৎকার উপস্থাপনা করে। এবং আমার তো মনে হয় যে এই ২ বছরে সুমি মানে চিকিৎসা বিজ্ঞানের একটা বিশাল পার্ট আয়ত্ত করে ফেলেছে। কারণ হচ্ছে যে সুমি এতগুলো প্রোগ্রাম করেছে ৮৮-র বিভিন্ন ফোরামে, আমার সাথে সেভারাল টাইমস, আমিনের সাথেও সেভারাল টাইমস, এরকম অনেক বন্ধুদের সাথে। তো সুমিকে অভিনন্দন, এবং সুমি, আশা করি সুমি ভবিষ্যতে আরো অনেক অনেক ভালো করবে, আমাদের সাথে থাকবে, সুন্দরভাবে উপস্থাপনা করবে। বন্ধু আমিরকে ধন্যবাদ, সাগরকে ধন্যবাদ, এবং যারা দেখছেন তাদেরকে আমি এটা বলতে চাচ্ছি যে এই ধরনের প্রোগ্রামগুলো থেকে আসলে অনেক কিছু শেখা যায়, জানা যায়, ধারণা করা যায়, এবং হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন শাখায় সমস্যাগুলো সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। এবং এখানে যারা প্রোগ্রাম করছে সবাই যার যার লেভেলে প্রতিষ্ঠিত চিকিৎসক, এবং হচ্ছে যে সুনামের সাথে কাজ করে যাচ্ছে, এবং ওনাদের মাধ্যমে যে ইনফরমেশন গুলো যাবে এটা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে ডেফিনেটলি কাজে আসবে। তো আমি আশা করি ভবিষ্যতে আমাদের বন্ধু সাগর এই যে যেটা হৃদয় ৮৮ যে ফোরাম চমৎকার ভাবে এগিয়ে যাচ্ছে, আমি সাগরের সাফল্য কামনা করি এবং এই ফোরামের সাফল্য কামনা করি, এবং ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো আরো রেগুলার বেসিসে চালু থাকবে, এবং আমরা ডেফিনেটলি সাগরের পাশে থাকবো, এই আশাবাদ ব্যক্ত রাখছি। আমি তোমাকে ফেরত দিচ্ছি সুমি। আমিনুল, তুমি আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নাও, আমরা অনুষ্ঠানটা শেষ করবো। ধন্যবাদ সুমি, তুমি খুব সুন্দর করে উপস্থাপন করো, এবং তুমি এত সুন্দর করে যে তুমি মেডিকেল সায়েন্সটা রপ্ত করে ফেললা, এটাই আমার কাছে সবচেয়ে বেশি মানে অ্যামেজিং, যে তুমি এখন সব জানো মোটামুটি। সাধারণ মানুষকে বোঝানোর জন্য যত ধরনের মানে ডিজিজ হতে পারে সব গণতন্ত্র সুমি শিখে ফেলেছে। আর সবচেয়ে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য বন্ধু সাগর। সে আসলে অ্যাজ এ ম্যান বা একে বন্ধু হিসাবে সে অসাধারণ। তার কথাবার্তা অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর করে সবাইকে মানে ম্যানেজ করে নিতে পারে এবং সবাইকে আপন করে নিতে পারে। আর এই গুণের জন্য আমি তাকে সামনাসামনি বলে ফেলছি, এটা বলা উচিত না, কিসে বলা উচিত ছিল যে প্রশংসাটা সামনাসামনি না করাই ভালো। আর অসম্ভব একটা ভালো ছেলে, এবং সে খুব কাজ করেছে, এবং ৮৮ যত ধরনের প্ল্যাটফর্ম আছে সবগুলোতে আমরা কোনো না কোনো সময় কাজ করি বা কাজ করতে আগ্রহী। মানে এখানে কিন্তু অনেক ধরনের মানে ল্যাটারাইজেশন বা অনেক ধরনের চিন্তা ভাবনা করি, কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু একটা দিনের শেষে একটা মানুষ। মানুষের যে মানবিক গুণাবলীগুলো থাকে, ডাক্তার হিসেবে মানবিক গুণাবলীকে আরো বেশি থাকতে হয়, কারণ আমরা বিভিন্ন সময় মানুষকে কোনো সময় অনেক ধরনের মানসিক সান্ত্বনা দিয়ে থাকি, যেটা এরা আমাদের কাছ থেকে আসলেই অনেক কিছু সে শান্তি পেয়ে যায়। তো এইসব মানবিক যে যে কাজগুলো আছে সাগর খুব সুন্দর করে থাকে, যে অন্য বন্ধুরা ৮৮ অন্য বন্ধুরা যদি করে তাহলে তাদের সাথেও কিন্তু আমরা আছি। তো আমরা উত্তর ৮৮ যে বিভিন্ন প্ল্যাটফর্মে শুভকামনা করছি, এবং আজকে যে অসম্ভব সুন্দর একটা অনুষ্ঠান সুমি পরিচালনা করলেন, এবং শফিউর, জাকির, এরা আমার মেডিকেলের খুবই কাছের বন্ধু আর কি, যাদেরকে যে কোনো সময় যে কোনো ভাবে আমরা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারি। তো সুমিকে অনেক সময় অ্যাক্সেস করা যায় না, কিন্তু জাকিরকে কিন্তু টাচ করে, জাকির কি করছিস বা কি করছো, ওর সঙ্গে সঙ্গে বলা যায় আর কি। কারণ আমাদের সাথে কথাবার্তা হলে ডাক্তারি কথাবার্তা হয় না, তখন পার্সোনাল কথাবার্তা হয়। তো এই ব্যাপারগুলো আমি খুব এনজয় করি। তো সবার জন্য শুভকামনা। আর আজকে যে অনুষ্ঠান যারা দেখছেন, যে বন্ধুরা, তাদের জন্য শুভকামনা। যদি কোনো সময় কোনো উপকারে আসতে পারি, আমাদের কাছে অবশ্যই আসবেন, আমরা আপনাদের সেবায় নিয়োজিত। ধন্যবাদ, শুভরাত্রি। অনেক ধন্যবাদ সবাইকে। আর বন্ধু, তোমরা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলে, এভাবেই থাকবে হৃদয় 88 এর সাথে। এবং আমাদের কাছে কি ধরনের অনুষ্ঠান দেখতে চাও, তোমাদের কি ধরনের সমস্যাগুলো আছে, তোমরা করোনা পরিক্রমায় কি জানতে চাও, তোমরা যদি জানাও, আমরা সেগুলো দিয়ে আমাদের অনুষ্ঠানগুলো সাজাতে চেষ্টা করব। আর এভাবে আমাদের সাথে থাকবে হৃদয়ে 88 এর ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়, তোমরা চোখ রাখবে। আর সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই পরিবারকে নিয়ে ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।